আজকে আমরা ডিসকাস করব ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার দিয়ে আমরা সাধারণত ফিজিক্স পড়তে শুরু করি। ইউনিট ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্ট বা ইউনিট মেজারমেন্ট ডাইমেনশন। একক, ইউনিট কথার মানে হচ্ছে একক, মেজারমেন্ট কথার অর্থ হচ্ছে কোনো কিছু পরিমাপ করা, আর ডাইমেনশন কথার মানে হচ্ছে মাত্রা। বিষয়গুলো বুঝবো ধীরে ধীরে। তো এই চ্যাপ্টারে যাওয়ার আগে আমি বলে দিতে আমাদের যে এই চ্যাপ্টার থেকে পড়ার মতো, বোঝার মতো সেরকম কিছু নেই। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন কি আছে সেটা যদি আমি তোমাদের সামনে ক্লিয়ার করি তাহলে বুঝতে পারবে যে আমি কেন কথাটা বললাম যে এখান থেকে বোঝার কিছু নেই। এখান থেকে তিনটে কোশ্চেন হয়। কি তিনটে কোশ্চেন হয়? যে যতগুলো রাশি আছে সেই রাশিগুলোর ইউনিট অর্থাৎ একক মুখস্থ করতে হয়। যেমন বলের একক নিউটন, এসআই একক, সিজিএস একক হচ্ছে ডাইন, চাপের একক পাস্কাল, ভরবেগের একক আছে। তোমার বিভিন্ন যে ভৌত রাশিগুলোর একক আছে সেই এককগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে কি করে মুখস্থ করবে? এককের লিস্ট তোমরা পেয়ে যাবে। আমি নোটস দিলে সে নোটস এর মধ্যেও পেয়ে যাবে, বা তোমাদের কাছে বই থাকলে বই থেকেও পেয়ে যাবে। ধরো জিজ্ঞেস করলো ক্ষমতার একক কি, তাহলে ওয়াট হচ্ছে ক্ষমতার একক। বা জিজ্ঞেস করলো যে চার্জের একক কি, অর্থাৎ আধানের একক কি, তাহলে আধানের একক হচ্ছে কুলম্ব। তাহলে আমি বলতে চাইছি যে এটা এক ধরনের কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, যে বিভিন্ন যে রাশিগুলো রয়েছে সে রাশিগুলো একক জিজ্ঞেস করা হয়। আর কি কোশ্চেন হয়? আর একটা কোশ্চেন হয় এখান থেকে মেজারিং, অর্থাৎ মেজারমেন্ট থেকে একটা কোশ্চেন হয়। মেজারমেন্ট থেকে এক ধরনের কোশ্চেন হয়। কিরকম কোশ্চেন? ধরো সাপোজ বলা হলো যে 1 নিউটন সমান 10⁵ ডাইন, বা বলা হলো 1 জুল সমান হচ্ছে 10⁷ আর্ক। তাহলে এই যে মেজারমেন্ট গুলো রয়েছে এই মেজারমেন্ট গুলো কিন্তু জানতে হবে। বা আমরা কি জানি যে 1 হর্স পাওয়ার সমান হচ্ছে কি 746 ওয়াট, অর্থাৎ 1 এইচপি সমান 746 ওয়াট। বা 1 কিলোওয়াট সমান হচ্ছে কি 1000 ওয়াট। তাহলে এই যে মেজারমেন্ট গুলো রয়েছে, কনভার্সন গুলো রয়েছে, এটা থেকে এক ধরনের কোশ্চেন হয়। আর কি কোশ্চেন হয়? আর একটা কোশ্চেন হয় মেজারিং ইনস্ট্রুমেন্ট থেকে। মেজারিং ইনস্ট্রুমেন্ট অর্থাৎ আমরা যে পরিমাপ করব কোনো জিনিসকে, সে পরিমাপ করার জন্য আলাদা আলাদা ডিভাইস রয়েছে। সাপোজ যদি বলি যে আমরা তাপমাত্রা পরিমাপ করছি কি দিয়ে? থার্মোমিটার দিয়ে। তাহলে থার্মোমিটার একটা ডিভাইস। বা সাপোজ ধরো ভূমিকম্পের তীব্রতা মাপা হচ্ছে রিক্টার স্কেল দিয়ে, তাহলে ওটা একটা আলাদা ডিভাইস। তাহলে আমি বলতে চাইছি যে বিভিন্ন যে ডিভাইস গুলো রয়েছে, যেমন তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় অ্যামমিটারের মাধ্যমে, ভোল্টেজ অর্থাৎ বিভব প্রভেদ মাপা হয় ভোল্ট মিটারের মাধ্যমে। তাহলে এই যে মেজারিং ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে এই মেজারিং ইনস্ট্রুমেন্ট গুলো কিন্তু মুখস্থ করতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই চ্যাপ্টারে আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে ডাইমেনশন অর্থাৎ মাত্রা কিন্তু মুখস্থ করতে। ডাইমেনশন অর্থাৎ মাত্রা, কোন ভৌত রাশির মাত্রা, সাপোজ বলের মাত্রা জিজ্ঞেস করলো, কার্যের মাত্রা জিজ্ঞেস করলো, অথবা আয়তনের মাত্রা জিজ্ঞেস করলো, তাহলে বিভিন্ন ভৌত রাশিগুলো মাত্রাও কিন্তু আমাদের জানতে হবে। আর কি জানতে হবে? আর একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি এবং ভেক্টর কোয়ান্টিটি। কোন রাশিটি স্কেলার এবং কোন রাশিটি ভৌত রাশি, অর্থাৎ এই জায়গা থেকেও কিন্তু কোশ্চেন পরীক্ষা আসে। স্কেলার কোয়ান্টিটি নাকি ভেক্টর কোয়ান্টিটি, কোন একটা কোয়ান্টিটি দিয়ে দিবে, দিয়ে তোমায় জিজ্ঞেস করবে যে নিম্নলিখিত রাশিটি একটা স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি। সাপোজ ধরো জিজ্ঞেস করলো কার্য স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, তোমার বলতে হবে। দূরত্ব স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি। সরণ স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি। তাহলে কোন কোয়ান্টিটি গুলো, কোন রাশিগুলো কি ধরনের রাশি, স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, এই কোশ্চেন গুলো জিজ্ঞেস করায়। তাহলে এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু তোমাদের এই চ্যাপ্টার থেকে হয়। তোমরা ভালো করে যদি খেয়াল করে দেখো এই প্রত্যেকটা জায়গায় কিন্তু মুখস্থের জায়গা।
আমি বোঝাবো তারপর তোমরা বুঝতে পারবে, এরকম জায়গা এই চ্যাপ্টারে সেরকম নেই, কিন্তু খুব একটা এরকম জায়গা নেই। যতগুলো বললাম সেগুলো সবই তোমাদের বই থেকে মুখস্থ করতে হবে। আমি নোটস দিলে সেই নোটস থেকেও তোমরা মুখস্থ করে নিতে পারো। যতগুলো ইউনিটের লিস্ট দেবো একটা, সেখান থেকে ইউনিট গুলো মুখস্থ করে নেবে। মেজারমেন্টে যে কনভার্সন গুলো রয়েছে, 1 নিউটন সমান 10⁵ ডাইন, 1 জুল সমান 10⁻7 আর্গ, বা 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট, এই যে মেজারমেন্ট গুলো দেবো এগুলো তোমাদের মুখস্থ করে নিতে হবে। মেজারিং ইনস্ট্রুমেন্ট, তার একটা লিস্ট দিয়ে দেবো, কোন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে কি মেজারমেন্ট করা হয় সেই লিস্টটাও তোমাদের মুখস্থ করতে হবে। মাত্রাও তোমাদের লিস্ট থেকে করতে হবে। স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, তারও একটা আমি লিস্ট তোমাদের দিয়ে দেবো, সেই তালিকা থেকে তোমরা শুধু কি করবে, মুখস্থ করে নেবে। তাহলে তোমাদের এই চ্যাপ্টার পুরোপুরি রেডি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এবার আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের চ্যাপ্টারে। চ্যাপ্টারে যাওয়ার আগে প্রথমে একটা বিষয় আমি লিখেছি, দেখো আমি প্রত্যেকটা সাবজেক্ট যখন শুরু করি, শুরুতে আমি এই জিনিসটা আলোচনা করি যে সে সাবজেক্টটা সম্বন্ধে একটা আইডিয়া যে অ্যাকচুয়ালি সাবজেক্টটা কি। তো আমরা ফিজিক্স পড়তে যেহেতু শুরু করছি আজকে প্রথম চ্যাপ্টার দিয়ে, সেটা হচ্ছে ইউনিট মেজারমেন্ট ডাইমেনশন, সেই চ্যাপ্টারে সরাসরি যাওয়ার আগে একটু ক্লিয়ার করি যে ফিজিক্স জিনিসটা কি। দেখো, physics is a branch of science which is associated with those aspects of nature which can be understood in the most fundamental way in terms of the elementary principle and law. এর মানেটা হচ্ছে যে বিজ্ঞানের এমন একটা শাখা ফিজিক্স, অর্থাৎ পদার্থবিদ্যা বিজ্ঞান এমন একটা শাখা যার মাধ্যমে কি করি, আমাদের চারপাশের যে প্রকৃতি, এখানে প্রতিদিন কিছু না কিছু ঘটনা ঘটে যাচ্ছে। তাহলে এই প্রকৃতির যে বিভিন্ন ঘটনাগুলো রয়েছে, এই ঘটনাগুলোকে আমরা বিভিন্ন যে এলিমেন্টারি প্রিন্সিপাল বা বিভিন্ন ফর্মুলা, বিভিন্ন লজ রয়েছে, সেই সমস্ত লজের বেসিসে আমরা কি করছি, প্রতিনিয়ত বোঝার চেষ্টা করছি আমাদের প্রকৃতিকার চারপাশে। তাহলে আমাদের এই যে চারপাশের প্রকৃতি, এই চারপাশের প্রকৃতির যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোকে আমরা কি করছি, বোঝার চেষ্টা করছি বিভিন্ন প্রিন্সিপালের মাধ্যমে, বিভিন্ন লজের মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন সূত্রের মাধ্যমে। এবং এই সমস্ত সূত্রের বেসিসে আমাদের যে এই প্রকৃতিকে বোঝার যে একটা চেষ্টা, এটা কিন্তু ফিজিক্সের করা হয়। অর্থাৎ বিজ্ঞানের যে ব্রাঞ্চ, এমন একটা ব্রাঞ্চ যেটাকে আমরা পদার্থবিদ্যা বলে জানছি, সেই পদার্থবিদ্যাতে করা হয়। ফিজিক্সের আরো একটা নাম হচ্ছে মেজারমেন্ট। কেন এরকম বলা হচ্ছে, কারণ ফিজিক্স বলো বা আরো যে কোনো সাবজেক্ট বলো, বাট বেসিক্যালি আমি ফিজিক্সের কথাই বেশি বলবো। যে ফিজিক্সের একটা আলটিমেট গোল হচ্ছে যে কোনো জিনিসকে মেজার করা। যে কোনো জিনিসকে আমরা ফোর্স নিয়ে স্টাডি করছি, থিওরিটিক্যাল স্টাডি করলাম, তারপর আবার সেই ফোর্সকে মেজারমেন্ট করার চেষ্টা করা হয়। ওয়ার্ক করছি, কার্য নিয়ে আলোচনা করছি, কার্য নিয়ে থিওরিটিক্যাল ডিসকাশন হয়ে গেল। কিন্তু ফিজিক্সের আলটিমেট গোল হলো যে কোনো কিছু যে কার্য আমরা করছি, সে কার্যের পরিমাপ কতটা। আলটিমেট ফিজিক্সের একটা গোল থাকে যে যে কোনো কোয়ান্টিটিকে বোঝার সাথে সাথে সেই কোয়ান্টিটিকে পরিমাপ করার একটা টার্গেট কিন্তু সবসময় ফিজিক্সে থাকে। এই জন্য ফিজিক্সে অনেক সময় আমরা মেজারমেন্ট বলি, যে ফিজিক্স ইজ আ মেজারমেন্ট, মানে যে কোনো জিনিস, যে কোনো ভৌত রাশিকে পরিমাপ করার কিন্তু একটা নাম হচ্ছে ফিজিক্স। তাহলে আজকে এই বিষয়বস্তুটা আশা করি বুঝতে পেরেছি ফিজিক্স কি জিনিস। এবার সরাসরি আমরা চ্যাপ্টারে চলে যাচ্ছি, ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট। আমি কেন এই জিনিসগুলো আলোচনা করছি, কারণ আমার অ্যাকচুয়ালি যে জিনিসগুলো পরীক্ষায় আসে সেই জিনিসগুলো আলোচনা করার মতো কিছু নেই। তোমাদের লিস্ট থেকে শুধু মুখস্থ করে নিতে হবে, আর বাকি কিচ্ছু আমার পড়ার মতো নেই। যার জন্য আমি একটু তোমাদের সাথে গল্প করে নিচ্ছি, যাতে করে তোমাদের একটু ইন্টারেস্ট বাড়ে ফিজিক্সের প্রতি। বাকি যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলো পড়তে গিয়ে যাতে তোমাদের ইন্টারেস্ট আসে, যার জন্য আমি তোমাদের সাথে আজকে একটু গল্প করে নিচ্ছি এই চ্যাপ্টার থেকে। সময় এসছে একটু কথা বলার, একটু কথা বলে নিচ্ছি, বাকি তোমরা নিজে নিজেই পড়ে নিতে পারবে এই চ্যাপ্টারটা। দেখো, ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট চ্যাপ্টার পড়তে গিয়ে তোমাদের বলে রাখি যে আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু দেখি, কিন্তু আমাদের চারপাশে অনেক কিছু দেখি। তার মধ্যে কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা পরিমাপ করতে পারি, কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা কখনোই পরিমাপ করতে পারি না। তাহলে কি বললাম, যে আমাদের চারপাশে অনেক কিছুই আমরা দেখতে পাই। দৈনন্দিন জীবনে আমরা বহু জিনিসের অভিজ্ঞতার সম্মুখীন হই। তার মধ্যে কিছু জিনিস রয়েছে যেগুলোকে আমরা খুব ইজিলি পরিমাপ করতে পারি, আবার কিছু জিনিস রয়েছে যেগুলো
কোনোভাবেই কিন্তু আমরা পরিমাপ করতে পারি না। কেমন হলো বিষয়টা? ধরো সাপোজ শাশ্বতী, আজকে তুমি অনেকদিন থেকে চেষ্টা করছিলে যাতে করে ক্লাসটা আমি নিই। অনেকদিন ধরে চেষ্টা করছো, যেদিন থেকে অ্যাডমিশন নিয়েছো তুমি প্রচুর চেষ্টা করেছো যাতে করে আমি যে ক্লাসগুলো রেকর্ডেড অ্যাভেলেবেল নেই অ্যাপে, সেই ক্লাসগুলো যাতে আমি অ্যাভেলেবেল করে দিই। এর পুরো ক্রেডিট কিন্তু তোমার যাচ্ছে, তোমার কাছেই যাচ্ছে। তো শাশ্বতী, ধরো আজকে আমি এই ক্লাসটা নিচ্ছি, ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট, তোমার কথাতে। এবার তুমি প্রচুর খুশি হয়েছো যে স্যার আজকে ক্লাসটা নিচ্ছে। আমি যদি জিজ্ঞেস করি তুমি কতটা খুশি হয়েছো, তুমি বলতে পারবে কতটা খুশি হয়েছো? না তুমি স্যার, কতটা কিন্তু খুশি হয়েছো সেটা কিন্তু অনেকটা বলতে পারবে। অনেকটা। অনেকটা, কিন্তু অনেকটা কতটা? তোমার কাছে যেটা অনেকটা, সেটা হয়তো আমার কাছে হয়তো সেটা অনেকটা না, বা শাহনাজের কাছে সেটা অনেকটা নাও হতে পারে। তাহলে অনেকটা কোনো এক্সাক্ট কিন্তু পরিমাপ আমরা বলতে পারছি না। তাহলে যে সমস্ত বিষয়গুলো, এটা হলো হাসির খবর, বা তুমি কতটা আহ খুশি হয়েছো, সেটা যেমন আমরা এক্সাক্ট পরিমাপ করতে পারছি না। কেউ যদি কোনো কারণে খুব বেশি দুঃখী হয়ে যায়, সেই দুঃখটাও কিন্তু আমরা পরিমাপ করতে পারি না। তুমি কারো প্রতি ধরো সহানুভূতিশীল হলে, কারো প্রতি তোমার দয়া আসলো, মায়া আসলো, ভালোবাসা আসলো, স্নেহ আসলো, তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু কখনো আমরা এক্সাক্ট ভাবে পরিমাপ করতে পারি না। কম বেশি একটা অ্যাপ্রক্স আমরা আইডিয়া দিতে পারি, বাট কখনো এক্সাক্ট পরিমাপ করে বলতে পারি না। যার জন্য আমি বলছি যে দয়া, স্নেহ, রাগ প্রভৃতি এই সমস্ত যে ফিলিংস, যে ব্যাপারগুলো, অনুভবের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু আমরা কখনো পরিমাপ করতে পারি না। তার মানে আমরা চারপাশে যা কিছু দেখছি সবকিছুই পরিমাপযোগ্য নয়। কিছু বিষয় রয়েছে যেগুলোকে আমরা পরিমাপ করতে পারি, বাকি সব বিষয় কিন্তু আমরা পরিমাপ করতে পারি না। এই যে পরিমাপের যে একটা হিস্ট্রি, একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, অর্থাৎ পরিমাপ কিন্তু আজকের দিনে যেভাবে আমরা দেখছি এইভাবে কিন্তু পরিমাপ শুরু হয়নি, এর একটা বড় হিস্ট্রি রয়েছে। যদি এগুলো থেকে কোনো কোশ্চেন কিন্তু আসবে না, তারপর আমি বারবার বলছি তোমাদের যাতে চ্যাপ্টারের প্রতি একটা ইন্টারেস্ট আসে, যার জন্য আমি তোমাদের সামনে জাস্ট একটু আলোচনা করছি। হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখো, বহু প্রাচীন কাল থেকে মানুষ কি করেছে, মেজারমেন্টের চেষ্টা কিন্তু করেছে। এমনটা নয় যে আজকের দিনে আমরা শুধু মেজারমেন্ট করছি, বহু প্রাচীন কাল থেকে মানুষ কি করেছে, মেজারমেন্ট করার কিন্তু চেষ্টা করেছে। এমনও সিস্টেম আমরা দেখেছি যে মানুষ কোনো জিনিসের বদলে অন্য একটা জিনিসকেও আমরা নিতে দেখেছি। হিস্ট্রিতে তোমরা পড়েছো, বাট্টা সিস্টেম পড়েছো, বাট্টা প্রথা, যেখানে কি হয়, আমরা একটা জিনিসের বদলে আর একটা জিনিসকে নিতাম। এ, বহু প্রাচীন কালে কিন্তু এই সমস্ত জিনিসগুলো ছিল। তো মানুষ কি করেছে, নিজের মতো করে মেজারমেন্ট করার চেষ্টা করেছে। আগের দিনের দূরত্ব মাপা, ইভেন আমরাও দেখেছি বাড়ির দিকে বড়দের যে সূর্যের আলো দেখে সময় পরিমাপ করার তারা চেষ্টা করতো। সূর্য মাথার উপরে থাকলে ধরে নেওয়া হতো 12টা বাজে, বা 12টার কাছাকাছি কোনো একটা টাইম হবে, তাহলে তারা সূর্যের অবস্থান দেখেও কিন্তু সময় মাপার চেষ্টা করতো। তাহলে আমি বলতে চাইছি এই যে মেজারমেন্টের ইতিহাস, এটা কিন্তু আজকের দিনের নয়, এটা বহু প্রাচীন কাল থেকেই কিন্তু মানুষ নিজের মতো করে যে কোনো বিষয়কে মাপার চেষ্টা করেছে। বাট সংগঠিতভাবে এই বিষয়গুলো শুরু হয়েছে কিন্তু অনেক পরের থেকে। 1875কে যদি আমরা প্রথম দিকের পদক্ষেপ হিসেবে ধরে নিই, তাহলে আমরা দেখব 1875 খ্রিস্টাব্দে BIPM, এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েট অ্যান্ড মেজার্স। একটা ইন্টারন্যাশনাল একটা সংস্থা যারা মেজারমেন্ট নিয়ে কাজ করছে, সেরকমই একটা সংস্থা হচ্ছে BIPM, অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স। তাহলে পরিমাপের, মেজারমেন্ট যে আমরা আলোচনা করছি, তার পরিমাপের শুরু কিন্তু এখান থেকেই হয়েছিল। Measurement began to be standard internationally from this organization. এখান থেকেই কিন্তু ইনিশিয়াল স্টেপটা নেওয়া হয়েছিল যে কোনো জিনিসকে পরিমাপ করা। তারপর হচ্ছে CGPM, অর্থাৎ জেনারেল কনফারেন্স অন ওয়েটস অ্যান্ড মেজার্স। এটাতে কিন্তু আমাদের ইন্ডিয়াও অংশগ্রহণ করেছিল। তাহলে এটা একটা কনফারেন্স হয়েছিল বেসিক্যালি। CGPM একটা কনফারেন্স, জেনারেল কনফারেন্স অন ওয়েটস অ্যান্ড মেজার্স, যে কোনো জিনিসকে পরিমাপ করার জন্য একটা কনফারেন্স হয়েছিল। তারপরে হচ্ছে এরকম CGPM কিন্তু অনেক হয়েছে। তারপর 11 CGPM 1960 সালে, এর মাধ্যমে কিন্তু শুরু হয় ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস।
যেটা আমরা আজকের দিনে পড়ছি, যে আমরা সিস্টেম অফ ইউনিটস পড়ছি আজকের দিনে, সেই সিস্টেম অফ ইউনিটস, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস কিন্তু 11 সিজিপিএম 1960 এর মাধ্যমে হয়েছে। এটা হচ্ছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, এগুলোর থেকে কখনো কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে না। এরপর থেকেই কিন্তু বিজ্ঞান যত অ্যাডভান্স হয়েছে, এসআই সিস্টেম যত আপগ্রেড হয়েছে, ধীরে ধীরে আজকের ইউনিট সিস্টেম কিন্তু এভাবেই তৈরি হয়েছে। এই ছিল ব্যাকগ্রাউন্ড, যে কিভাবে ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট যে চ্যাপ্টারটা আমরা পড়ছি কিভাবে শুরু হয়েছে। এখান থেকে হচ্ছে তোমাদের মেন চ্যাপ্টার, এখান থেকে তোমরা খাতায় নোট করতেও শুরু করবে, যে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো বললো সেগুলো তোমরা কিন্তু নোট করতে থাকবে। দেখো কোয়ান্টিটি বলতে আমরা কি বুঝি? শাশ্বতী, কোয়ান্টিটি বলতে আমরা কি বুঝি? স্যার পরিমাপ করা যায় যেগুলো দিয়ে আমরা কতটা পরিমাণ অ্যাকচুয়ালি কতটা পরিমাপ দেখো কোয়ান্টিটি কথাটা মানে হচ্ছে রাশি, কোয়ান্টিটি কথাটা মানে হচ্ছে রাশি। এনিথিং হুইচ ইজ এক্সপ্রেসড ইন নাম্বারস ইজ কল্ড কোয়ান্টিটি, অর্থাৎ রাশি। আবার ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলবো? ফিজিক্যাল কোয়ান্টিটি বললাম যে কোয়ান্টিটি হুইচ ক্যান বি মেজার্ড, যে সমস্ত কোয়ান্টিটি গুলোকে আমরা মেজার করতে পারবো সেই কোয়ান্টিটি গুলোকে কি বলা হয়? ফিজিক্যাল কোয়ান্টিটি বলা হয়, সেগুলোকে আমরা বলবো ফিজিক্যাল কোয়ান্টিটি। যেমন বললাম দৈর্ঘ্য, কোন জিনিসের দৈর্ঘ্য, তুমি তোমার কতটা উচ্চতা সেটা আমরা মেজারমেন্ট করতে পারি, আমার কতটা ওজন সেটা আমরা মেজারমেন্ট করতে পারি। তাহলে যে বিষয়গুলো মেজারমেন্ট করতে পারি সেগুলো হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। তার মানে ফিজিক্যাল কোয়ান্টিটি মানে হচ্ছে কি? ফিজিক্যাল কোয়ান্টিটি মানেই হচ্ছে এগুলোকে আমরা মেজার করতে পারবো। ফিজিক্যাল কোয়ান্টিটি মানে আমরা সেগুলোকে মেজার করতে, আমরা একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে কিভাবে রিপ্রেজেন্ট করি, একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে কিভাবে রিপ্রেজেন্ট করি, যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? ফিজিক্যাল কোয়ান্টিটি সমান হয়, ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা রিপ্রেজেন্ট করি একটা নাম্বার প্লাস ইউনিট। এই বিষয়টা দিয়ে যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা রিপ্রেজেন্ট করি। ধরো সাপোজ বল, বল একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশি, কারণ বলকে আমরা মেজারমেন্ট করতে পারি। ধরো বলের পরিমাণ আমি বললাম 10 নিউটন, বলের পরিমাণ হচ্ছে 10 নিউটন। তাহলে বল একটা কি, বলকে মেজারমেন্ট করতে পারছি, তার মানে বল হচ্ছে কি একটা ভৌত রাশি, বল হচ্ছে ভৌত রাশি। 10 কি, 10 হচ্ছে একটা নাম্বার। নিউটনটা কি, নিউটনটা হচ্ছে একক, একে ইংরেজিতে বলা হয় ইউনিট, ইউনিট বা একক। তাহলে দেখো যে কোনো ভৌত রাশিকে আমরা দুটো জিনিস দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করছি, ভৌত রাশিকে দুটো জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করছি, একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে নাম্বার, আর একটা হচ্ছে ইউনিট, একটা নাম্বার এবং ইউনিট। এই জন্য আমি প্রথমে লিখে রেখেছি, দেখো যে ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি মানে কি? নাম্বার প্লাস তার সাথে সাথে একটা আমাকে কি দিতে হবে? ইউনিট দিতে হবে। যেমন বল সমান আমরা দেখলাম 10 নিউটন, তাহলে 10 হচ্ছে নাম্বার, নিউটন হচ্ছে ইউনিট। নিউটনটা কি বলের ইউনিট বা বলের একক। তাহলে বল যে ভৌত রাশিটা সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করলাম? একটা নাম্বার দিয়ে প্লাস একটা একক দিয়ে। তার মানে আমরা বলতে পারি যে যে কোনো ভৌত রাশিকে রিপ্রেজেন্ট করার জন্য বা এক্সপ্রেস করার জন্য আমাদের দুটো জিনিসের দরকার, সেটা হচ্ছে একটা নাম্বার দরকার, একটা ইউনিট দরকার, একটা নাম্বার এবং একটা ইউনিট দরকার। এবার দেখো এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোর কথা আলোচনা করছি, এই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, একটাকে বলা হচ্ছে
ভেক্টর কোয়ান্টিটি, একটা স্কেলার কোয়ান্টিটি, একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এখন কথা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি কাকে বলে এবং ভেক্টর কোয়ান্টিটি কাকে বলে। আমরা বছরের পর বছর এগুলো পড়ে আসছি, স্কেলার কোয়ান্টিটি কাকে বলে, ভেক্টর কোয়ান্টিটি কাকে বলে, এগুলো আমরা অনেকবার পড়েছি। দেখো স্কেলার কোয়ান্টিটি মানে যে সমস্ত রাশিগুলোর শুধুমাত্র মান আছে, মানে একটা ভ্যালু আছে, মান আছে, যে সমস্ত কোয়ান্টিটি গুলোর, যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশিগুলোর শুধুমাত্র মান আছে তাদেরকে আমরা স্কেলার কোয়ান্টিটি বলবো। আর ভেক্টর কোয়ান্টিটি কাকে বলবো, যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটির মান তো আছে, ভ্যালু আছে, প্লাস সাথে সাথে কি আছে, ডাইরেকশন আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট দিক আছে। একটা এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে পারবে, একটা এক্সাম্পল দিলে তাহলে তোমরা বুঝতে পারবে। যে সাপোজ ধরো দূরত্ব, দূরত্ব দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি, অন্যদিকে সরণ হচ্ছে একটা কিন্তু ভেক্টর রাশি। অর্থাৎ দূরত্ব মানে হচ্ছে ডিস্টেন্স, সরণ মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। দূরত্ব একটা স্কেলার রাশি, সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। কারণ কি, দূরত্বকে প্রকাশ করার জন্য শুধুমাত্র একটা ভ্যালু দরকার হয়, কোনো ডাইরেকশনের দরকার হয় না। কিন্তু সরণকে রিপ্রেজেন্ট করার জন্য, এক্সপ্রেস করার জন্য একটা ভ্যালু তো দরকার, একটা নিউমেরিক্যাল দরকার, নাম্বার তো দরকার, সাথে সাথে একটা ডাইরেকশনও কিন্তু দরকার, অর্থাৎ কোন দিকে, এটা আমাদের কিন্তু উল্লেখ করতে হয়। আর একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। স্পিড, স্পিড মানে হচ্ছে দ্রুতি, অন্যদিকে ভেলোসিটি, ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। স্পিডকে কেন আমরা স্কেলার কোয়ান্টিটি বলছি, কারণ স্পিডকে বোঝানোর জন্য শুধুমাত্র ভ্যালু দরকার, ভেলোসিটিকে বোঝানোর জন্য ভ্যালুর সাথে সাথে ডাইরেকশন দরকার, অর্থাৎ দিক কিন্তু বলতে হবে। ধরো সাপোজ কেউ ধরো বাইক চালাচ্ছে, একটা বাইক নিয়ে বেরিয়েছে, তার বাইক চালানোর সময় তার স্পিড কতটা, ধরো বললাম 40 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটার পার আওয়ার ধরো স্পিড বললাম, বা 60 কিলোমিটার পার আওয়ার, ধরো বাইকের বললাম স্পিড হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি যখন বাইকের স্পিড বলছি তখন কি বলছি, 60 কিলোমিটার পার আওয়ার। আমি কিন্তু কোনো ডাইরেকশন উল্লেখ করছি না, কোনো দিক উল্লেখ করছি না, কোনো দিক উল্লেখ করছি না। যার জন্য এটাকে আমরা কি বলছি, স্পিড কে বলছি শুধুমাত্র এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, কারণ এটাকে এক্সপ্রেস করার সময় আমরা কোনো দিকের উল্লেখ করি না, বা দিকের উল্লেখ করার কোনো রকম প্রয়োজন হয় না। যার জন্য স্পিড হচ্ছে কি একটা স্কেলার কোয়ান্টিটি। কারণ স্পিডকে বোঝানোর সময় আমরা কি বলি, 60 কিলোমিটার পার আওয়ার, 70 কিলোমিটার পার আওয়ার, বা 50 কিলোমিটার পার আওয়ার, এরকম বলে থাকি, কোনো দিক কিন্তু আমরা বলি না। অন্যদিকে যখন কোনো কিছু ভেলোসিটিকে এক্সপ্রেস করব, ভেলোসিটিকে এক্সপ্রেস করার সময় অবশ্যই ভ্যালুর সাথে সাথে ডাইরেকশন কিন্তু আমাদের বলতে হবে। সাপোজ ধরলাম 50 কিলোমিটার পার আওয়ার বলে হবে না, কিন্তু 50 কিলোমিটার পার আওয়ার বলে তোমাকে কিন্তু একটা দিক উল্লেখ করতে হবে, একটা দিক উল্লেখ করতে হবে, সেটা নর্থ ডাইরেকশনে নাকি সাউথ নাকি ওয়েস্ট নাকি ইস্ট। ডাইরেকশন যতক্ষণ না আমরা মেনশন করছি ততক্ষণ কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটিকে আমরা এক্সপ্রেস করতে পারি না কোনোভাবে। তাহলে বোঝা গেছে স্কেলার কোয়ান্টিটি বলার সময় আমরা কিন্তু দিকের উল্লেখ করব না, অর্থাৎ দিকের উল্লেখ করা কোনো রকম ম্যান্ডেটরি নয়, বা দিকের উল্লেখ করা কোনো রকম প্রয়োজন পড়ে না স্কেলার কোয়ান্টিটির ক্ষেত্রে। বাট ভেক্টর কোয়ান্টিটির ক্ষেত্রে কিন্তু ভ্যালু বলার সাথে সাথে একটা দিক বলতে হবে। আমরা যদি বলি 50 কিলোমিটার পার আওয়ার, সাথে সাথে আমাদের কিন্তু উল্লেখ করতে হবে কোন দিকে 50 কিলোমিটার পার আওয়ার, নর্থে, সাউথে, ইস্টে নাকি ওয়েস্টে। তাহলে যদি দিক আমরা বলি, একটা ভ্যালুর সাথে সাথে যদি আমরা দিক মেনশন করি তাহলে সেটাকে বলবো ভেক্টর কোয়ান্টিটি। তাই স্কেলার কোয়ান্টিটি এবং ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে এরকম। আরো একটা পার্থক্য রয়েছে স্কেলার কোয়ান্টিটি ভেক্টর কোয়ান্টিটির মধ্যে, আরো একটা পার্থক্য হচ্ছে যেটা তোমাদের 11-12 এই কনসেপ্টটা থাকে সাধারণত, 9-10 লেভেলে এই কনসেপ্ট অতটা থাকে না। সেটা হচ্ছে যে স্কেলার কোয়ান্টিটি গুলোকে আমরা বীজগণিতের নিয়মে যোগ করতে পারি, স্কেলার কোয়ান্টিটিকে আমরা বীজগণিতের নিয়মে যোগ করতে পারি। যেমন সাপোজ ধরো স্কেলার কোয়ান্টিটি হচ্ছে কি, সাপোজ ধরো
দূরত্ব ধরো সাপোজ 10 মিটার আছে, আরো একটা দূরত্ব আছে সাপোজ ধরো 15 মিটার, তাহলে এই দুটোকে যোগ করলে আমরা কত পাবো? 25 মিটার পাবো। তাহলে এই যোগটা আমরা করতে পারছি কিন্তু সাধারণ বীজগণিতের যে নিয়ম, সেই নিয়মেই কিন্তু আমরা যোগ করতে পারছি। দেখো 10 মিটার প্লাস 15 মিটার সমান সমান 25 মিটার। এটা হচ্ছে কিন্তু একদম নর্মাল যে বীজগণিতের নিয়ম, সেই বীজগণিতের নিয়মেই কিন্তু আমরা যোগ করতে পারছি। কিন্তু আমি যদি এক্ষুনি তোমাকে বলে দিই, কারণ কেন বীজগণিতের নিয়মে যোগ করতে পারলাম, কারণ এখানে কোনো দিকের কিন্তু উল্লেখ করিনি। দেখো 10 মিটার বলেছি, কোনো দিক কিন্তু বলিনি। 15 মিটার বলেছি, কোনো দিক কিন্তু বলিনি। তাহলে দিক নেই বলে এগুলোকে কিন্তু আমরা খুব ইজিলি যোগ করে নিতে পারি সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে। খুব ভালো করে কথাটা খেয়াল করবে, সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে কিন্তু আমরা যোগ করতে পারি। কোনগুলোকে? যদি সেই কোয়ান্টিটিটা স্কেলার কোয়ান্টিটি হয়, তাহলে সেটাকে আমরা বীজগণিতের নিয়মেই যোগ করে নিতে পারবো। 10 প্লাস 15 সমান 25, 15 প্লাস 20 সমান 35, 25 প্লাস 25 সমান 50। এই যে নর্মাল যে বীজগণিতের নিয়ম, সেই নিয়মেই কিন্তু আমরা যোগ করে নিতে পারি। কিন্তু আমি তোমাকে যদি এক্ষুনি বলি দূরত্বের এটা 10 মিটার 15 মিটার, এটা কি দূরত্ব, এটাকে যদি আমি সরণ বলি, তাহলে আমি যদি বলি যে 10 মিটার নর্থ প্লাস 15 মিটার ওয়েস্ট, তুমি এটাকে যোগ করতে পারবে? 10 মিটার 15 মিটার এটা তো যোগ করতে পারে, বাট নর্থ আর ওয়েস্ট কে কিভাবে যোগ করবে? দিককে কি দিকের সাথে যোগ করা যায়? দিককে কি দিকের সাথে যোগ করা যায়? শাহনাজ, শাশ্বতী, এটা কি পসিবল? নর্থের স্যার সাথে দুটো ওয়েস্ট আলাদা দিক আছে, দুটো আলাদা দিক তার আছে, জন্য যোগ করা যাবে না। তার জন্য যোগ করা যাবে না। যোগ করা যাবে না কিন্তু, দিককে কখনো দিকের সাথে যোগ করা যায় না। দিককে কখনো দিকের সাথে যোগ করা যায় না। সাপোজ ধরো এদিকে হচ্ছে নর্থ, এদিকে সাউথ, এদিকে হচ্ছে তোমার ইস্ট, এদিকে হলো ওয়েস্ট। তুমি কি করে যোগ করবে? সাউথের সাথে ইস্ট যদি যোগ করতে বলে, এটা কখনো যোগ করা যায়? এটা কখনো যোগ করা যায় না। তাহলে দিকের সাথে কখনো দিককে আমরা যোগ করতে পারছি না। এই জন্য ভেক্টর কোয়ান্টিটিকে কখনো বীজগণিতের নিয়ম অনুসারে আমরা যোগ করতে পারবো না, যেটা আগে কিন্তু আমরা করতে পারছিলাম 10 মিটার প্লাস 15 মিটার সমান 25 মিটার। বাট ভেক্টর কোয়ান্টিটি কিন্তু ওইভাবে আমরা যোগ করতে পারবো না। কারণ একটাই, কারণ ভেক্টরে শুধুমাত্র ভ্যালু থাকে না, ভ্যালুর সাথে সাথে কিন্তু দিক উল্লেখ করা থাকে, যার জন্য ভেক্টরকে কখনোই আমরা নর্মাল যে বীজগণিতের নিয়ম, সেই নিয়মে কিন্তু আমরা যোগ করতে পারবো না। কিন্তু একটা উপায় আছে। কি উপায় আছে? ভেক্টরের যে যোগফলের নিয়ম আছে, ভেক্টরের আলাদা যোগফলের নিয়ম আছে। ভেক্টরের ত্রিভুজ সূত্র যারা পড়েছো, বা ভেক্টরের বহুভুজ সূত্র পড়েছো, ভেক্টরের সূত্র যেগুলো পড়েছো, সেই সূত্র অনুসারে কিন্তু ভেক্টরকে যোগ করা যায়। বাট সেগুলো তোমাদের কখনো পরীক্ষায় আসে না। শুধু তোমাদের আমি জানিয়ে রাখলাম যে ভেক্টর যোগের এবং ভেক্টরকে বিয়োগ করা আলাদা নিয়ম রয়েছে। তাহলে সেই ভেক্টর যোগের সূত্র আছে, ভেক্টর বিয়োগের সূত্র রয়েছে, ওটা আলাদা জিনিস। তার মাধ্যমে কিন্তু আমরা আবার ভেক্টর কোয়ান্টিটি গুলোকে অ্যাডিশন সাবট্রাকশন করতে পারি। বাট এগুলো তোমাদের সিলেবাসে কখনো নেই, কখনো আসেওনি, কখনো আসবেও না। এগুলো 11-12 এর কনসেপ্ট। শুধু এটুকু মনে রেখো যে স্কেলার কোয়ান্টিটিকে আমরা বীজগণিতের যোগের সাহায্যে বা বীজগণিতের যে বিয়োগ, সেই যোগ বিয়োগের ফর্মুলা আমরা ইউজ করতে পারি। কিন্তু ভেক্টর কোয়ান্টিটিকে যোগ বা বিয়োগ করার জন্য আমরা কিন্তু বীজগণিতের সূত্র ইউজ করতে পারি না। তার জন্য আলাদা ভেক্টর যোগের সূত্র, ভেক্টর বিয়োগের সূত্র আলাদাভাবে রয়েছে। আরেকটা পার্থক্য মনে রাখতে পারো যে দুটো স্কেলার রাশির গুণফল সবসময় একটা স্কেলার রাশি হবে। দুটো স্কেলার রাশি নেবে, দুটো স্কেলার রাশির গুণফল সবসময় কি হবে? স্কেলার রাশি হবে। বাট দুটো ভেক্টর রাশির গুণফল একটা স্কেলার রাশি হতে পারে অথবা ভেক্টর রাশিও হতে পারে। দুটো স্কেলার রাশির গুণফল সবসময় স্কেলার রাশি হবে, কিন্তু দুটো ভেক্টর রাশির গুণফল একটা স্কেলার হতে পারে আবার একটা ভেক্টরও হতে পারে। সাপোজ ধরো কার্য, কার্য কি একটা স্কেলার রাশি, বাট এটা কিন্তু দুটো ভেক্টরের গুণফল। বল এবং সরণকে গুণ করলে আমরা কার্য পাই। তোমরা জানো প্রত্যেকে যে বল এবং সরণের গুণফলকে কি বলে? কার্য বলে। তাহলে বল কিন্তু একটা ভেক্টর রাশি, সরণও একটা ভেক্টর রাশি।
আমরা কি জানি কার্য সমান আমরা কি জানি কার্য সমান বল ইনটু সরণ। তাহলে বল হচ্ছে একটা ভেক্টর রাশি, সরণও একটা ভেক্টর রাশি। তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করছি তাহলে কার্য পাচ্ছি, কার্য আবার একটা স্কেলার রাশি, কার্য হচ্ছে স্কেলার রাশি। তাহলে দুটো ভেক্টর রাশির গুণফল স্কেলার রাশি কিন্তু হতে পারে, ভেক্টর রাশি হতে পারে, স্কেলার রাশিও হতে পারে। কিন্তু দুটো স্কেলার রাশিকে যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে সবসময় কিন্তু আমরা একটা স্কেলার রাশি পাবো। তাহলে এই পার্থক্যগুলো রয়েছে, এই কনসেপ্ট গুলো রয়েছে, বাট এগুলো থেকে পরীক্ষায় সেরকম কোশ্চেন আসে না, শুধু কার্যের এক্সাম্পলটা মনে রাখবে। এটা একটা ভাগ গেল, যেটা আমরা পড়লাম এতক্ষণ, স্কেলার কোয়ান্টিটি ভেক্টর কোয়ান্টিটি, এটা একটা ভাগ গেল। ফিজিক্যাল কোয়ান্টিটিকে স্কেলার কোয়ান্টিটি ভেক্টর কোয়ান্টিটি এই দুটো ভাগে ভাগ ছাড়াও আরো একটা জিনিসের উপর বেশ করে কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা তিন ভাগে ভাগ, এই যে ভাগটা করলাম স্কেলার কোয়ান্টিটি এবং ভেক্টর কোয়ান্টিটি, এটা কিসের উপর বেস করে ভাগ করেছি? এটা ভৌত রাশির দিক এবং মানের উপর নির্ভর করে এই ভাগটা করেছি আমরা। দিক এবং মানের উপর নির্ভর করে ভৌত রাশিকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা স্কেলার রাশি, একটাকে বললাম ভেক্টর রাশি। বাট ভৌত রাশিকে তাদের ইউনিট এবং মেজারমেন্টের উপর বেস করে তিনটে ভাগে ভাগ করা হয়। ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোকে তাদের ইউনিট এবং মেজারমেন্টের উপর ডিপেন্ড করে বেস করে আরো তিনটে ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আর একটা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি, ৩ নম্বরটা হচ্ছে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। এই তিনটে ভাগে ভাগ করা হয়। ফিজিক্যাল কোয়ান্টিটিকে তাদের ইউনিট এবং মেজারমেন্টের উপর বেস করে এই তিনটে ভাগে ভাগ করা হয়। একটাকে বলে ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল কথাটা মানে হচ্ছে প্রাথমিক, ডিরাইভড কথাটা মানে হচ্ছে লব্ধ। প্রাথমিক মানে কি? প্রাথমিক মানে হচ্ছে যে একাই ১০০, যার থেকে সবকিছু শুরু হয়। প্রাথমিক মানে প্রথম, তাহলে যার থেকে সবকিছু শুরু হয় বা যার উপর সবাই ডিপেন্ডেন্ট হয় সে হচ্ছে ফান্ডামেন্টাল, সে হচ্ছে প্রাথমিক। তাহলে ফান্ডামেন্টালের বাংলা হচ্ছে কি? প্রাথমিক। ফান্ডামেন্টাল বাংলা হচ্ছে প্রাথমিক। ডিরাইভড কথাটা মানে হচ্ছে লব্ধ। লব্ধ মানে বুঝতে পারছো, যা অন্য কিছু থেকে পাওয়া যায়। লব্ধ কথাটার মানে হচ্ছে যা অন্য কিছু থেকে পাওয়া যায়, ডিরাইভড, এটাকে ইংরেজিতে বলে ডিরাইভড। আর সাপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি হচ্ছে না ফান্ডামেন্টাল না ডিরাইভড। সাপ্লিমেন্টারি হচ্ছে আলাদা ধরনের দুটো আমাদের কোয়ান্টিটি রয়েছে, একটাকে বলা হয় প্লেন অ্যাঙ্গেল, একটাকে বলে সলিড অ্যাঙ্গেল। ওগুলো পরের থেকে আমরা আসছি। তাহলে তিনটে ভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল, একটাকে বলা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি, আর একটাকে বলা হচ্ছে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। এই তিনটে ভাগে কিন্তু ভাগ করা হয়। এন্ড ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কোনগুলো? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে যে কোয়ান্টিটি গুলো পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং এদেরকে মানে ফান্ডামেন্টালি বা বলতে পারো স্বাধীনভাবে গঠন, এবং এদের সাহায্যেই কিন্তু অন্যান্য ভৌত রাশির কি করা হয়? একক গঠন করা যায়, তার বা রাশি গঠন করা যায়। তাদেরকে বলা হয় ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তাদেরকে কি বলা হয়? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বলা হয়। তাহলে এদের কোয়ান্টিটি যেমন কি দৈর্ঘ্য, ভর, সময়। লেংথ অর্থাৎ দৈর্ঘ্য, ভর মাস, সময় টাইম। এই লেংথ, মাস, টাইম এগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এদেরকে কেন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বলা হচ্ছে? কারণ এই সমস্ত রাশির সাহায্যেই কিন্তু অন্যান্য রাশি গঠন করা হয়, যার জন্য বলা হচ্ছে এরা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। কারণ লেংথ, মাস, টাইম এগুলোর মাধ্যমেই কিন্তু বাকি অন্যান্য যে রাশিগুলো রয়েছে সেই রাশিগুলো গঠন করা হয়, যার জন্য এগুলোকে বলা হচ্ছে প্রাথমিক রাশি। এবং এই রাশিগুলো কারোর উপর কিন্তু ডিপেন্ডেন্ট নয়, এরা নিজেরাই একাই ১০০, এরা স্বাধীন, এরা কারো উপর কিন্তু নির্ভরশীল নয়, যার জন্য এরা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট বা প্রাথমিক একক। এর আরেকটা নাম আছে, এদেরকে বলে বেস ইউনিট, সরি বেস কোয়ান্টিটি।
অর্থাৎ প্রাথমিক রাশি। তাহলে এই হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তাহলে ডিরাইভড কোয়ান্টিটি কাকে বলবো? নাম থেকেই বুঝতে পারছো, লব্ধ রাশি। লব্ধ রাশি মানে যে রাশিগুলো অন্যান্য রাশি থেকে পাওয়া, তাদেরকে আমরা লব্ধ রাশি বলি। বা আরেকটা ভাবে বলতে স্যার পারি তার মানে প্রাথমিক রাশি থেকে পাওয়া বলছেন? একদমই ওটাই বলতে চাইছি, যে তার মানে আরেকটা কথা আমরা বলতে পারি যে লব্ধ রাশি হচ্ছে সেই সমস্ত রাশিগুলো যে রাশিগুলো আমরা প্রাথমিক রাশি থেকে পেয়ে থাকি। অর্থাৎ প্রাথমিক রাশির সাহায্য নিয়েই যে সমস্ত রাশিগুলো গঠন করা হয় সেগুলো হচ্ছে লব্ধ রাশি। সেগুলোকে আমরা কি বলবো? লব্ধ রাশি বলবো। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ধরো সাপোজ ক্ষেত্রফল, যাকে আমরা ইংরেজিতে বলি এরিয়া। এরিয়া সমান আমরা কি জানি? লেংথ ইন্টু ব্রেথ, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি ক্ষেত্রফল হয়, তাহলে দৈর্ঘ্যটাও হচ্ছে কি প্রাথমিক একক, আবার প্রস্থ কি? প্রস্থ মানে সেটাও একটা দৈর্ঘ্য, তাহলে সেটা হচ্ছে প্রাথমিক একক। যেমন আমরা জানি কি কার্য সমান কি জানি? ওয়ার্ক সমান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ কার্য সমান হচ্ছে বল ইন্টু সরণ। এটা সূত্র আমরা জানি। তাহলে দেখো ফোর্স এটা কার উপর নির্ভর করে? ফোর্স মানে আবারও কি? ভর ইন্টু ত্বরণ। তাহলে এগুলোকে যদি আমরা অ্যানালাইসিস করতে যাই, তাহলে প্রত্যেকটাই দেখতে পাবো এই দৈর্ঘ্য ভর সময় এগুলোর উপর কিন্তু ডিপেন্ডেন্ট, বা এগুলোর থেকেই কিন্তু পাই। আমি অতটা ডিপলি যাচ্ছি না, বাট ফোর্সকেও যদি আমরা ভাঙি তাহলে ভর ইন্টু ত্বরণ পাবো। আবার ত্বরণকে ভাঙলে আবার সেখানে আমরা কি পাবো? বেগ বাই সময় পাবো। তাহলে এইবার ভাঙতে ভাঙতে গেলে দেখবো শেষমেশ দেখবো প্রত্যেকটা কোয়ান্টিটি কিন্তু এই লেংথ, মাস অর্থাৎ ভর এবং টাইম এখান থেকেই কিন্তু পাওয়া। যার জন্য এগুলোকে কি বলা হচ্ছে? লব্ধ একক বলা হচ্ছে। যেমন ভলিউম অর্থাৎ আয়তন। আয়তন সমান আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য তো দৈর্ঘ্যই আছে, প্রস্থ সেটাও একটা দৈর্ঘ্য, আবার উচ্চতা সেটাও তো দৈর্ঘ্য, সেটাও তো দৈর্ঘ্য। তাহলে এগুলো কি ফান্ডামেন্টাল ইউনিট থেকে আমরা পাচ্ছি। তাহলে এগুলো সবকে আমরা কি বলবো? লব্ধ রাশি বলবো। তাহলে ফান্ডামেন্টাল ইউনিট কোনগুলো সেগুলো এক্সাম্পল নোটসে পেয়ে যাবে। ডিরাইভড ইউনিট কোনগুলো বলছি সেগুলো নোটসে তোমরা পেয়ে যাবে। এবার বাকি থাকলো সাপ্লিমেন্টারি ইউনিট। সাপ্লিমেন্টারি ইউনিট কোনগুলো বলা হয়, বা সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি কোনগুলোকে বলবো? সেই সমস্ত কোয়ান্টিটি গুলোকে আমরা সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি বলি, যেগুলো না ফান্ডামেন্টাল না ডিরাইভড কোয়ান্টিটি, কোনোটাই নয়। এগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। সেগুলোকে আমরা কি বলি? সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি বলি। কোন দুটো কোয়ান্টিটিকে আমরা সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি বলি শাশ্বতী? সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি দুটো জানি না সাপ্লিমেন্টারি স্যার। কোয়ান্টিটি আছে। দুটো সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি আছে, 1, 2। দুটো সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি কি কি? এখান থেকে পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে। একটাকে বলা হয় প্লেন অ্যাঙ্গেল বলা হয়। প্লেন অ্যাঙ্গেল, সমতালিক কোণ। আর একটা বলা হয় সলিড অ্যাঙ্গেল। একটা বলা হয় সলিড অ্যাঙ্গেল, মানে হচ্ছে ঘন কোণ। সলিড অ্যাঙ্গেল কথার অর্থ হচ্ছে ঘন কোণ। বুঝছে? এই দুটো হচ্ছে কি আমাদের সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। প্লেন অ্যাঙ্গেল এবং সলিড অ্যাঙ্গেল, এই দুটো হচ্ছে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। এই দুটোকে বলা হয় সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। তাহলে 3 ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা পেলাম। একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি এবং সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি অর্থাৎ ভৌত রাশি। এবার দেখো ইউনিট কাকে বলে বা একক। ইউনিট কাকে বলে? তো দেখো এখানে লেখা রয়েছে যে টু মেজার এনি ফিজিক্যাল কোয়ান্টিটি এ ডেফিনেট
and substantial amount of that quantity is assumed to be standard, which is called unit of measurement. তাহলে পরিমাপের একক বলতে আমরা কি বুঝি? পরিমাপের একক বলতে কি বুঝি? তাহলে এটা আমি বাংলায় বোঝাই। এটা মানে বলা হচ্ছে যে কোনো ভৌত রাশিকে যখন আমরা পরিমাপ করার চেষ্টা করি, তখন সেই ভৌত রাশির একটা নির্দিষ্ট এবং সুবিধাজনক পরিমাণকে প্রথমে আমরা কি ধরে নিই? প্রমাণ হিসাবে ধরে নিই এবং ওর বেসিসেই আমরা কি করি? ওই ভৌত রাশির পরিমাপ করি। বোঝা গেল না? উদাহরণ দিলে বুঝতে পারবে। সাপোজ ধরো A পয়েন্ট থেকে B পয়েন্ট এইটুকুর দৈর্ঘ্য আমি মাপবো। এইটুকুর দৈর্ঘ্য আমি মাপবো। তাহলে কিভাবে মাপবো? এটাকে পরিমাপ করব কিভাবে? এটাকে পরিমাপ করার জন্য আমি এর একটা পয়েন্ট আমি ধরে নিচ্ছি। এই ধরো এই পয়েন্টটা আমি ধরলাম। এই পয়েন্টটার নাম দিচ্ছি D। তারপর আমি ধরে নিয়ে ধরো আমি সাপোজ বললাম যে AD হচ্ছে কি 1 মিটার। AD হচ্ছে 1 মিটার। তাহলে AB কত হবে? AB কত হবে? দেখো AD যদি 1 মিটার হয়, তাহলে AD র সমান ধরো আরেকটা পয়েন্ট নিলাম। এটা ধরো F পয়েন্ট। তাহলে এটা 1 মিটার, এটাও 1 মিটার। আবার F থেকে B এটাও ধরো সাপোজ 1 মিটার। কারণ কি প্রথমে আমি ধরে নিয়েছি এই AD সমান 1 মিটার ধরে নিয়েছি। তাহলে AD সমান যদি 1 মিটার হয়, আবার AD সমান যদি DF হয়, আবার DF সমান যদি FB হয়, তাহলে আমরা AB সমান কত বলবো? AB সমান আমরা বলতে পারি না 3 মিটার? 3 মিটার বলতে পারি? 3 মিটার বলতে পারি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, কারণ কি? কিভাবে বললাম এটা যে 3 মিটার? এটা বলার জন্য প্রথমে আমরা কি করেছি? AD সমানকে 1 মিটার ধরে নিয়েছি। AD সমান আমরা 1 মিটার ধরে নিয়েছি আগে থেকে। AD সমান 1 মিটার ধরে নিয়ে পুরো AB র মেজারমেন্টটা আমরা করলাম। তাহলে প্রথমে কি করছি? একটা নির্দিষ্ট এবং সুবিধাজনক পরিমাণকে আমরা প্রমাণ হিসেবে ধরে নিচ্ছি। প্রমাণ হিসেবে ধরার অর্থ হচ্ছে ওর বেসিসেই আমরা বাকি রাশিটার কিন্তু পরিমাপ করব। সাপোজ ধরো আমরা কোনো জিনিসের ভর মাপছি। 1 কেজি আলু মাপছি বা 5 কেজি ধরো আলু মাপছি। ধরো আলু মাপছি আমরা, আলু ওজন করলাম ধরো, আলুর ভর মাপলাম, ভর মেপে বললাম আলু হচ্ছে 5 কেজি। এটা কি করে বলছি? কারণ আমরা প্রথমে ধরে নিয়েছি যে 1 কেজি আলু কতটা? 1 কেজি আলু কতটা হয় বা 1 কেজির যে বাটখারা, সেই বাটখারা প্রথমে আমরা প্রমাণ হিসেবে ধরে নিয়েছি যে এই বাটখারাটা হচ্ছে 1 কেজি। এটা প্রমাণ হিসেবে আমরা ধরে নিয়েছি। তার উপর বেস করেই বাকি কোয়ান্টিটিটা আমরা মেজারমেন্ট করছি বা পরিমাপ করছি। তাহলে এইটা হচ্ছে ইউনিট। যে, যে ভৌত রাশিটা আমরা পরিমাপ করব, সেটা ভর হতে পারে, দৈর্ঘ্য হতে পারে, যেকোনো ভৌত রাশি হতে পারে। বল হতে পারে বা আর যেকোনো রাশি। যে ভৌত রাশিটা আমরা পরিমাপ করব, সেই ভৌত রাশিরই একটা নির্দিষ্ট এবং সুবিধাজনক, কথাটা ভালো করে খেয়াল করবেন, নির্দিষ্ট হবে প্লাস সুবিধাজনক হবে কিন্তু। এমনটা না ইচ্ছে খুশি কিছু ধরে নেব। এখন 1 কেজি আলু যেভাবে মাপছি আমরা ধরো, তার তো একটা নির্দিষ্ট বাটখারা রয়েছে। আমরা সাপোজ ধরো একটা বিশাল বড় কোনো একটা সাবস্ট্যান্স নিয়ে সেটাকে যদি আমরা 1 কেজি হিসাবে ধরে নিতাম। যদি মানে আগের মানুষ এই ভুলটা করত। যে একটা বিশাল বড় কোনো একটা জিনিসকে 1 কেজি ধরেছে। তাহলে তোমরা হিসাব করো 1 কেজি আলু মাপতে গিয়ে তাহলে কিন্তু হিমশিম খেয়ে যেত মানুষ। তাই না? তাহলে একটা সুবিধাজনক মান ধরতে হবে কিন্তু। শুধু যা খুশি ধরে নিলে হবে না। লজিক্যাল হতে হবে। সাপোজ ধরো আগের যুগের মানুষ যদি এরকম করত। একটা বড় পাথরকে 1 কেজি ধরে নিয়েছে। যেটা হচ্ছে আমাদের 1 কেজি আজ থেকে। তাহলে আলু কিভাবে মেজার করতে? 1 কেজি আলু মাপতে গিয়ে কত বড় দাঁড়িপাল্লা নিতে হতো। তাই না? বিশাল সুবিধা হয়ে যেত। অসুবিধা হয়ে যেত আমাদের। তাহলে এইজন্য বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট মান নিতে হবে এবং সেই মানটা যাতে সুবিধাজনক হয়। মেজারমেন্ট করতে গিয়ে অসুবিধা না হয়। তাহলে এটাই হচ্ছে ইউনিট। যে ভৌত রাশিকে আমরা পরিমাপ করব, সেই ভৌত রাশিরই একটা নির্দিষ্ট এবং সুবিধাজনক পরিমাণকে আমরা প্রমাণ হিসেবে ধরে নেব প্রথমে। যে এটা হচ্ছে 1 মিটার বা এটা হচ্ছে 1 কেজি বা এটা হচ্ছে 1 নিউটন বা এটা হচ্ছে 1 জুল। ধরে নিয়ে তারপর বাকিটা আমরা মেজারমেন্ট করব। ওটাই হচ্ছে ইউনিট। তাহলে
কোনো জিনিসের দৈর্ঘ্য মাপার সময় 1 মিটার যেটা আমরা বলি, তাহলে 1 মিটার এটা হচ্ছে ইউনিট। কারণ এই 1 মিটারের উপর বেস করে আমরা কোনো কিছুকে 10 মিটার বলে থাকি, কোনো কিছুকে 100 মিটার বলে থাকি। কি করে বলি যে কোনো একটা জিনিসের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার? কারণ আমরা আগে থেকে ধরে নিয়েছি 1 মিটার মানে হচ্ছে এতটা। একটা নির্দিষ্ট প্রমাণ মান আমাদের কাছে আছে। সেই মানটাকে আমরা ধরে নিয়েছি 1 মিটার। কোনো জিনিসের মান আমরা বলছি, কোনো জিনিসের ভর আমরা ধরো সাপোজ বললাম 10 কেজি। এটা কি করে বলছি? কারণ আমরা ১ম এ আগে থেকেই ধরে নিয়েছি যে 1 কেজি হচ্ছে এতটা। একটা নির্দিষ্ট মানকে আমরা প্রমাণ হিসেবে ধরে নিয়েছি যে এই মানটা হচ্ছে 1 কেজি। তার উপর বেস করে আমরা বলতে পারছি যে তার যদি 10 গুণ হয় কোনো জিনিস তাহলে বলব সেটা হচ্ছে 10 কেজি। কোনো একটা জিনিস, কোনো একটা দৈর্ঘ্যকে আমরা ধরে নিয়েছি 1 মিটার। তারপর কোনো একটা জিনিসকে মাপছি সেটা যদি তার 10 গুণ হয় তাহলে বলব সেটা হচ্ছে 10 মিটার। তার যদি 20 গুণ হয় তাহলে বলব সেটা হচ্ছে 20 মিটার। এই হচ্ছে কনসেপ্ট ইউনিটের বা এককের। তাহলে ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে এটাই হচ্ছে একক। তাহলে এককের কনসেপ্ট বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি তোমাদের কনসেপ্ট গুলো বুঝিয়ে দিচ্ছি এইজন্য। কারণ বাকি যে জিনিসগুলো আছে ওগুলো বোঝানোর কিছু নেই। ওগুলো তোমাদের মুখস্থ করতে হবে। আমি হাজার চাইলেও তোমাদের কিছু বোঝাতে পারবো না ওখান থেকে। তাহলে ইউনিট কত রকমের হবে? দেখো কোয়ান্টিটি যদি 3 রকমের হয় তাহলে ইউনিট তার 3 রকম হবে। আমরা কোয়ান্টিটি কি 3 রকম পড়লাম। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ডিরাইভড কোয়ান্টিটি এবং সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। কোয়ান্টিটি যখন 3 ধরনের, ফিজিক্যাল কোয়ান্টিটি যখন 3 ধরনের পড়লাম, তাহলে তার ইউনিটও 3 রকম হবে। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি যেগুলো মাপি সেগুলোকে আমরা ফান্ডামেন্টাল ইউনিট বলবো। যে সমস্ত কোয়ান্টিটি গুলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি সেগুলোকে যখন আমরা মেজারমেন্ট করব তার ইউনিট গুলোকে আমরা ফান্ডামেন্টাল ইউনিট বলবো। আবার যে সমস্ত কোয়ান্টিটি গুলো ডিরাইভড কোয়ান্টিটি তাদেরকে যে ইউনিট দিয়ে আমরা মেজারমেন্ট করব সেটা হয়ে যাবে ডিরাইভড ইউনিট। তাহলে আবার আরেকটা আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি রয়েছে যেটা বলে সাপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারি তাহলে সাপ্লিমেন্টারি যে কোয়ান্টিটি গুলো রয়েছে বা রাশিগুলো রয়েছে সেগুলোকে যে ইউনিট দিয়ে আমরা মাপবো সেগুলোকে আমরা বলবো সাপ্লিমেন্টারি ইউনিট। তাহলে কোয়ান্টিটিও আমাদের 3 ধরনের আছে। আর 3 ধরনের কোয়ান্টিটিকে পরিমাপ করার জন্য এককও আমাদের 3 রকম। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি যেগুলো পরিমাপ করছি সেই ইউনিটগুলোকে ফান্ডামেন্টাল ইউনিট বলবো। আর যে সমস্ত ডিরাইভড কোয়ান্টিটি গুলোকে আমরা মেজারমেন্ট করছি যে ইউনিটের মাধ্যমে সেগুলো হচ্ছে ডিরাইভড ইউনিট। আবার সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি গুলোকে যে ইউনিটের মাধ্যমে আমরা মেজারমেন্ট করি সেই ইউনিট গুলোকে আমরা বলবো সাপ্লিমেন্টারি ইউনিট। তাহলে পরিষ্কার হয়ে গেল যে কোয়ান্টিটি হচ্ছে 3 রকমের ফিজিক্যাল কোয়ান্টিটি। আর ফিজিক্যাল কোয়ান্টিটিকে মাপার জন্য ইউনিট হয়ে যাচ্ছে 3 রকমের। ফান্ডামেন্টাল ইউনিট, ডিরাইভড ইউনিট, সাপ্লিমেন্টারি ইউনিট। ধরো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, সাপোজ ধরো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে আমাদের দৈর্ঘ্য। দৈর্ঘ্য হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তাহলে দৈর্ঘ্যকে মাপার জন্য আমাদের কি দরকার? মিটার দরকার। মিটার দিয়ে আমরা দৈর্ঘ্য মাপি। তাহলে মিটার হয়ে গেল কি ফান্ডামেন্টাল ইউনিট। তাহলে মিটার হয়ে গেল ফান্ডামেন্টাল ইউনিট। সাপোজ ধরো কার্য। কার্য হচ্ছে কি ডিরাইভড কোয়ান্টিটি। কার্যকে আমরা মাপি কি দিয়ে? কার্যকে আমরা মাপবো কি দিয়ে? কার্যকে মাপি আমরা জুল এককে। তাহলে জুল কি হলো? জুল হলো ডিরাইভড ইউনিট। আবার কোণকে মাপার জন্য, প্লেন অ্যাঙ্গেলকে মাপার জন্য যে ইউনিট ব্যবহার করা হয় সেটা হচ্ছে রেডিয়ান। প্লেন অ্যাঙ্গেলকে মাপার জন্য রেডিয়ান ব্যবহার করা হয়। এটা স্টার দিয়ে রাখবে। WBCS আসা কোশ্চিন, রেলওয়েতে আসা কোশ্চিন এবং সব পরীক্ষাতে একবার করে এসছে। একবার দুবার রিপিটেড কোশ্চিন। সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি আমরা কি কি পেলাম? একটা পেয়েছি প্লেন অ্যাঙ্গেল যেটাকে মাপা হয় রেডিয়ান দিয়ে। তাহলে রেডিয়ান মাপা হয় কি প্লেন অ্যাঙ্গেল। প্লেন অ্যাঙ্গেল হচ্ছে কি একটা সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। আর রেডিয়ান হচ্ছে কি সাপ্লিমেন্টারি ইউনিট। তাহলে প্লেন অ্যাঙ্গেল কি দিয়ে মাপা হয় যদি জিজ্ঞেস করে কি হবে আনসার? রেডিয়ান। সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি আরেকটা আছে সেটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল অর্থাৎ ঘনকোণ। ঘনকোণকে মাপা হয় স্টেরেডিয়ান এককে। স্টেরেডিয়ান এই এককে মাপা হয় স্টেরেডিয়ান।
তাহলে বুঝতে পেরেছো, রেডিয়ান এবং স্টেডিয়ান এই দুটো হচ্ছে সাপ্লিমেন্টারি ইউনিট। কেন সাপ্লিমেন্টারি ইউনিট? কারণ এই দুটোর মাধ্যমে আমরা প্লেন অ্যাঙ্গেল এবং সলিড অ্যাঙ্গেল এই দুটো সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিকে মেজার করে থাকি, তার জন্য এটা হচ্ছে সাপ্লিমেন্টারি ইউনিট। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। কনফার্ম করো হ্যাঁ ক্লিয়ার স্যার। হয়েছে কিনা। হ্যাঁ স্যার, হ্যাঁ। বেশ, এবার হচ্ছে সিস্টেম অফ ইউনিট। সিস্টেম অফ ইউনিট আমরা কাকে বলবো? সিস্টেম অফ ইউনিট আমরা কাকে বলি দেখো, যে সিস্টেম কথাটার মানেই বুঝতে পারছো, যেখানে অনেক কিছু ইনভলভ থাকে। সিস্টেম কথাটার মানে হচ্ছে যেখানে অনেক কিছু ইনভলভ থাকে। কোনো একটা নির্দিষ্ট জিনিসকে আমরা সিস্টেম বলি না, কিন্তু সিস্টেম মানেই হচ্ছে সেখানে অনেক কিছু ইনভলভ থাকে। তাহলে সিস্টেম অফ ইউনিট বলতে ইউনিটের সিস্টেম, তার মানে অনেকগুলো ইউনিটস কিন্তু এখানে আছে। ফান্ডামেন্টাল ইউনিট যেমন রয়েছে, ডিরাইভ ইউনিট যেমন রয়েছে, তাহলে সমস্ত ইউনিটদের নিয়েই কিন্তু সিস্টেম অফ ইউনিট। সিস্টেম অফ ইউনিট হচ্ছে দেখো 4 রকমের সিস্টেম অফ ইউনিট রয়েছে। একটা সিজিএস সিস্টেম, এফপিএস সিস্টেম, এমকেএস সিস্টেম এবং এসআই সিস্টেম। এই 4 ধরনের সিস্টেম অফ ইউনিটস কিন্তু ক্লাস থেকে এক্সিট করে আবার জয়েন করো তো। সবাই ক্লাস থেকে লিভ নাও, লিভ নিয়ে আবার জয়েন করো। তাহলে সিস্টেম অফ ইউনিট, 4 ধরনের সিস্টেম অফ ইউনিট আমরা দেখেছি। একটাকে বলে সিজিএস সিস্টেম বা সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি বলা হয়। একটাকে বলে এফপিএস সিস্টেম, এফপিএস ফুট পাউন্ড সেকেন্ড সিস্টেম বলা হয় এটাকে। আর একটা হচ্ছে এমকেএস সিস্টেম, মিটার কিলোগ্রাম সেকেন্ড। এসআই হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। তাহলে এই 4 ধরনের সিস্টেম অফ ইউনিটস, অর্থাৎ ইউনিটের যে সিস্টেম, এই 4 ধরনের ইউনিট অফ সিস্টেম আমরা কিন্তু দেখতে পাই। একটা হচ্ছে সিজিএস সিস্টেম। সিজিএস সিস্টেম অর্থাৎ সিজিএস কথার মানে হচ্ছে কি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এফপিএস কথার মানে হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড, এমকেএস মানে হচ্ছে মিটার কিলোগ্রাম সেকেন্ড, এসআই হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। এবার দেখো এই যে 4 ধরনের সিস্টেম অফ ইউনিটস রয়েছে, তার মধ্যে এমকেএস থেকেই কিন্তু এসআই সিস্টেমের ডেভেলপ হয়েছে। অর্থাৎ এমকেএস সিস্টেম যেটা, সেই এমকেএস সিস্টেমেরই কিন্তু একটা এমকেএস সিস্টেম থেকে কিন্তু এসআই সিস্টেমটা তৈরি করা হয়েছে। কিভাবে দেখো, প্রথম থেকে শুরু করছি। সিজিএস সিস্টেম মানে হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এটা মানে হচ্ছে যে সিজিএস সিস্টেমে লেন্থকে আমরা কিভাবে মেজার করি, ভর কিভাবে মেজার করি এবং টাইম কিভাবে মেজার করি। সিজিএস সিস্টেমে লেন্থকে মাপা হয় সেন্টিমিটারে, সেন্টিমিটার সংক্ষেপে লিখছি সেন্টিমিটার। ভরকে মাপা হয় গ্রামে বা জিএম, গ্রাম। টাইমকে মাপা হয় সেকেন্ডে, সেকেন্ড। এপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যকে মাপা হয় ফুট এককে, ফুট। আবার ভরকে মাপা হয় পাউন্ড এককে, আর সময়কে মাপা হয় সেকেন্ড এককে। এমকেএস পদ্ধতিতে এম থেকে হচ্ছে মিটার, এম থেকে হচ্ছে মিটার, কে থেকে কিলোগ্রাম, কিলোগ্রাম, আর এস থেকে সেকেন্ড। আর এমকেএস সিস্টেমেরই এটাই অ্যাডভান্স রূপ হচ্ছে এসআই সিস্টেম। এসআই সিস্টেম সম্পর্কে বলি, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। যখন দেখা গেল যে প্রত্যেকটা দেশের আলাদা আলাদা ইউনিট সিস্টেম রয়েছে, এখন
ধরো আমরা ভারতীয়, আমাদের ইউনিট সিস্টেম একরকম, আমেরিকানদের ইউনিট সিস্টেম একরকম, ফ্রান্সের লোকের ইউনিট সিস্টেম একরকম। সবার যদি আলাদা আলাদা ইউনিট অফ সিস্টেম হয়, তাহলে তো মেজারমেন্টের ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে, একরকম মেজারমেন্ট আমরা পাবো না। তাহলে এই অসুবিধাটা দূর করার জন্য কি করা হলো, ইন্টারন্যাশনালি এমন একটা ইউনিট সিস্টেম তৈরি করা হলো যেটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। অর্থাৎ আমার দেশে যা মেজারমেন্ট, অস্ট্রেলিয়াতে যাও, আমেরিকাতে যাও, ফ্রান্সে যাও, যেখানে যাও না কেন, প্রত্যেকটা জায়গায় সেই ইউনিট সিস্টেমটা কিন্তু অ্যাকসেপ্টেবল এবং অ্যাকসেপ্টেড। অর্থাৎ ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড একটা ইউনিট সিস্টেম কিন্তু তৈরি করা দরকার মেজারমেন্টের জন্য বা পরিমাপের জন্য। সেই লক্ষ্যেই কিন্তু তৈরি করা হয়েছিল এসআই সিস্টেম অফ ইউনিট, অর্থাৎ ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, যে যাতে করে ইন্টারন্যাশনালি একটা অ্যাকসেপ্টেড ইউনিট সিস্টেম থাকে, যেটা প্রত্যেকটা দেশের জন্য অ্যাপ্লিকেবল এবং প্রত্যেকটা দেশ এটাকে কি করবে, মেনে নেবে। এটা হচ্ছে কি এমকেএস সিস্টেমের একটা এক্সটেন্ডেড ভার্সন, অর্থাৎ এমকেএস সিস্টেমকে এক্সটেন্ড করেই কিন্তু এসআই সিস্টেমটা তৈরি করা হয়েছিল। এবং এসআই সিস্টেমে কি করা হয়েছিল, 7টা কোয়ান্টিটিকে বেস কোয়ান্টিটি হিসেবে ধরা হয়েছিল, 7টা কোয়ান্টিটি। যাই হোক, সেগুলো পরে আসি। এসআই সিস্টেমে আমরা কিভাবে দৈর্ঘ্য ভর সময়কে মাপি। এসআই সিস্টেমে দৈর্ঘ্যকে মাপা হয় মিটারে, যেরকম এমকেএস সিস্টেমে যেভাবে মাপা হয়েছে, এমকেএস সিস্টেমের মতো করেই এসআই সিস্টেমেও কিন্তু দৈর্ঘ্যকে মিটারে, ভরকে কিলোগ্রামে এবং সময়কে সেকেন্ড এককেই মাপা হয়। বাট মনে রাখবে যে এসআই সিস্টেমে শুধুমাত্র এই তিনটেই ফান্ডামেন্টাল ইউনিট নয়, এসআই সিস্টেমে এই তিনটের সাথে সাথে আরো 4টে কিন্তু কোয়ান্টিটি অ্যাড হয়েছে। সেটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, টেম্পারেচার, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স অর্থাৎ পদার্থের পরিমাণ, এবং লুমিনিয়াস ইন্টেন্সিটি অর্থাৎ দীপন প্রাবল্য, লাইটের যে ইন্টেন্সিটি, সেই চ্যাপ্টার আমরা পড়বো, দীপন প্রাবল্য বলে একটা আছে। এই 4টে পরের থেকে অ্যাড হয়ে টোটাল 7টা কোয়ান্টিটিকে কি বলা হয়েছে, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। টোটাল 7টা কোয়ান্টিটিকে কি বলা হলো, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। আগে থেকে তো 3টে ছিলই, মিটার, কিলোগ্রাম এবং সেকেন্ড। সঙ্গে সঙ্গে অর্থাৎ দৈর্ঘ্য ভর সময় আগে থেকে ছিল, তার সাথে সাথে আরো 4টে কোয়ান্টিটি যোগ হলো, সেটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট অর্থাৎ তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ এবং দীপন প্রাবল্য বা লুমিনিয়াস ইন্টেন্সিটি বলে ইংরেজিতে। এই 4টে কোয়ান্টিটি পরের থেকে অ্যাড হয়ে টোটাল 7টে কোয়ান্টিটিকে কি বলা হলো, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা বেস কোয়ান্টিটি। সেই 7টা বেস কোয়ান্টিটি এখানে দেওয়া হয়েছে, দেখো। লেংথ, মাস, টাইম, এই 3টে তো আগে থেকেই ছিল। পরের থেকে কি কি অ্যাড হয়েছে, টেম্পারেচার, ইলেকট্রিক কারেন্ট, লুমিনিয়াস ইন্টেন্সিটি এবং অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। অর্থাৎ টেম্পারেচার মানে তো তাপমাত্রা, ইলেকট্রিক কারেন্ট মানে তড়িৎ প্রবাহ, লুমিনিয়াস ইন্টেন্সিটি মানে হচ্ছে দীপন প্রাবল্য, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মানে পদার্থের পরিমাণ কতটা। আমরা জানি কেমিস্ট্রিতে মোল কথাটা ইউজ করাই পদার্থের পরিমাণ বের করার জন্য। এই 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি, যেগুলোকে আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বলছি, তাদের ইউনিট কিন্তু এখানে দেওয়া আছে, দেখো। লেংথ মাপা হয় মিটারে, মাস কিলোগ্রাম, টাইম সেকেন্ডে, টেম্পারেচারকে কেলভিন এককে মাপা হয়, ইলেকট্রিক কারেন্টকে অ্যাম্পিয়ার, লুমিয়াস ইন্টেন্সিটিকে ক্যান্ডেল এককে মাপা হয় এবং পদার্থের পরিমাণকে মোল এককে মাপা হয়, কত মোল পদার্থ। তাহলে এই মোল এককে কিন্তু পদার্থের পরিমাণ নির্ণয় করা হয়। তাহলে 7টে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির 7টা ফান্ডামেন্টাল ইউনিট তোমরা পড়বে। এই ইউনিটগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেনে আসে। তড়িৎ প্রবাহের একক রেলওয়েতে এসছে, বেশ কয়েকবার এসছে। লুমিনিয়াস ইন্টেন্সিটি, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, টেম্পারেচার একক কেলভিন, এগুলো প্রত্যেক পরীক্ষাতে আসে। খুব সহজ কোশ্চেন এগুলো। তাহলে এই 7টে গেল ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। দুটো সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি, তাদের নিয়ে অলরেডি আলোচনা হয়ে গেছে। একটা প্লেন অ্যাঙ্গেল, আর একটা কি, একটা প্লেন অ্যাঙ্গেল এবং আর একটা সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল। তাহলে প্লেন অ্যাঙ্গেলকে আমরা কি এককে মাপি, রেডিয়ান এককে। আর সলিড অ্যাঙ্গেলকে আমরা স্টেডিয়ান এককে মাপি। তাহলে এটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল, যার ইউনিট হচ্ছে রেডিয়ান। আর একটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, যার ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান। এটা হচ্ছে রেডিয়ান। এদের সিম্বল যদি হয়, এদের সিম্বল হচ্ছে RAD, র্যাড। আর এটা হচ্ছে SR, স্টেডিয়ান সিম্বল। স্যার একটুখানি দিন না স্যার, আগের পেজটায় 1 সেকেন্ড। বেশ, হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। বেশ, দেখো
এবার আরো একটা টপিক পড়ছি, সেটা হচ্ছে ডাইমেনশন। আমরা ডাইমেনশন কাকে বলবো, অর্থাৎ মাত্রা কাকে বলে? ডাইমেনশন অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি, কোন একটা ভৌত রাশির মাত্রা বলতে আমরা কি বুঝি? কোন একটা ভৌত রাশির মাত্রা বলতে আমরা কি বুঝি? ভৌত রাশির মাত্রা, দেখো কোনো ভৌত রাশির মাত্রা বলতে বোঝায় যে কোন একটা রাশিকে আমরা দৈর্ঘ্য ভর সময়ের পাওয়ারের মাধ্যমে লিখি। এই লেখার পদ্ধতিটা হচ্ছে ডাইমেনশন বলা হয় বা ভৌত রাশির মাত্রা বলা হয়। যে কোনো ভৌত রাশিকে আমরা কি করি, দৈর্ঘ্য ভর সময়, আমরা কি জানি যে দৈর্ঘ্য অর্থাৎ লেংথ, ভর এবং সময়, দৈর্ঘ্য ভর এবং সময় অর্থাৎ লেংথ, ভর হচ্ছে মাস, সময় হচ্ছে টাইম। এই যে তিনটে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি রয়েছে এবং আরো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি রয়েছে, যেগুলো তোমরা দেখলে 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি টোটাল। তবে মেন হচ্ছে এই তিনটে, লেংথ, মাস এবং টাইম, দৈর্ঘ্য, ভর এবং সময়। এই তিনটে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মাধ্যমে যখন কোনো একটা ভৌত রাশিকে আমরা পাওয়ারের মাধ্যমে প্রকাশ করব, অর্থাৎ ঘাতের মাধ্যমে প্রকাশ করব, তখন সেটাকে বলবো ওই ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন। এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। ধরো সাপোজ ভরবেগের মাত্রা, সাপোজ ধরো ভরবেগ, ভরবেগ সমান আমরা কি জানি, ভর ইন্টু বেগ। এবার ভরবেগের মাত্রা কি? ভরবেগের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 1। এটা হচ্ছে ভরবেগের মাত্রা। তাহলে ভরবেগের মাত্রায় দেখো এখানে টি এর পাওয়ার কত রয়েছে, -1। এল এর পাওয়ার কত, কিছু নেই মানে 1 আছে। এম এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে। তাহলে দেখো এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি যেটাকে আমরা ভরবেগ বলছি, ভরবেগটা কি? ভরবেগটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। এই ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে আমরা মাত্রার মাধ্যমে প্রকাশ করেছি। মাত্রার মাধ্যমে প্রকাশ করেছি। মাত্রার মাধ্যমে কিভাবে প্রকাশ করেছি? যে আমরা ভরবেগকে দেখানোর চেষ্টা করেছি যেটা ভরের সাথে কিভাবে সম্পর্কযুক্ত, দৈর্ঘ্যের সাথে কিভাবে সম্পর্কিত এবং সময়ের সাথে কিভাবে সম্পর্কযুক্ত। এদের পাওয়ারের মাধ্যমে কিন্তু আমরা লিখেছি। এম এর পাওয়ার 1, এল এর পাওয়ার 1, টি এর পাওয়ার -1। এই পাওয়ারের মাধ্যমে লেখা যে পদ্ধতি সেটাকেই বলা হয় মাত্রা। অর্থাৎ কোনো একটা ভৌত রাশি দৈর্ঘ্য, ভর, সময়ের উপর কিভাবে ডিপেন্ডেন্ট সেটাকে পাওয়ারের মাধ্যমে লিখে প্রকাশ করার পদ্ধতিকে আমরা কি বলবো, ডাইমেনশন বা মাত্রা বলবো। আবার রিপিট করছি, যে কোনো ভৌত রাশিকে, সেটা ভরবেগ হতে পারে, বল হতে পারে, কার্য হতে পারে, আয়তন হতে পারে, যে কোনো ভৌত রাশিকে যখন আমরা কি করব, দৈর্ঘ্য, ভর, সময়ের পাওয়ারের মাধ্যমে লিখে সেটাকে প্রকাশ করব, তখন সেটাকে আমরা বলবো মাত্রা। এই মাত্রার মাধ্যমে কি প্রকাশ করি আমরা? মাত্রার মাধ্যমে কি প্রকাশ করি? ইউজ অফ ডাইমেনশন। মাত্রার ব্যবহার কি? মাত্রার মাধ্যমে, মাত্রার মাধ্যমে বেশ কিছু কাজ আমরা করতে পারি। একটা হচ্ছে কোনো একটা একক থেকে অন্য একটা এককে রূপান্তর করতে পারি। সাপোজ আমি বললাম যে 1 নিউটন সমান 10⁵ ডাইন। এটা কিন্তু মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে দেখানো যায়। কোনো একটা সমীকরণ ঠিক আছে কিনা, কোনো একটা ইকুয়েশন ঠিক আছে কিনা। সাপোজ আমরা বললাম যে v সমান u প্লাস ft, এটা একটা ফর্মুলা রয়েছে মেকানিক্সে, v সমান u প্লাস ft। এই যে ফর্মুলাটা রয়েছে, এই ফর্মুলাটা ঠিক আছে কিনা সেটাও কিন্তু মাত্রা বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে দেখাতে পারি। এরকম ডাইমেনশনের কিন্তু অনেক ব্যবহার রয়েছে, বাট এগুলো থেকে তোমাদের কোশ্চেন আসবে না, তোমাদের ডাইরেক্ট মাত্রা জিজ্ঞেস করা হবে। যে মাত্রা, বিভিন্ন ভৌত রাশির মাত্রাগুলো তোমাদের মুখস্থ করতে হবে। বেগের মাত্রা মুখস্থ করতে হবে, ত্বরণের মাত্রা মুখস্থ করতে হবে, বলের মাত্রা, কার্যের মাত্রা, ভরবেগের মাত্রা, এই মাত্রাগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এই মাত্রাগুলো মুখস্থ করলেই তোমাদের পরীক্ষা কোশ্চেন কমন চলে আসবে। তাহলে ডাইমেনশন কাকে বলে বুঝতে পারলাম, ভৌত রাশির মাত্রা কাকে বলে আমরা বুঝতে পারলাম। এবার হ্যাঁ হচ্ছে স্যার। ডাইমেনশন কি জিনিস বোঝা গেল, অর্থাৎ মাত্রা, মাত্রা কি জিনিস বোঝা গেল। ধরো সাপোজ আমি বললাম যে বলের মাত্রা, ফোর্স, ফোর্সের মাত্রা, ধরো সাপোজ ফোর্সের মাত্রা কি আমরা জানি, ml/2, ml/2, এটা হচ্ছে বলের মাত্রা। তাহলে এই যে রিপ্রেজেন্ট করছি ml/2, এই ml/2, এই যে রিপ্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ডাইমেনশন ফর্মুলা বলা হয়, ডাইমেনশন ফর্মুলা।
এটাকে বলা ডাইমেনশন ফর্মুলা। ডাইমেনশন ফর্মুলার মাধ্যমে আমরা কি বুঝতে পারি? ডাইমেনশন ফর্মুলা আমরা বুঝতে পারি যে এই ফোর্স দৈর্ঘ্য, ভর এবং সময়ের সাথে কিভাবে সম্পর্কযুক্ত, সেটা ডাইমেনশন ফর্মুলা থেকে আমরা বুঝতে পারি। ডাইমেনশন ফর্মুলা থেকে আমরা বুঝতে পারি যে বল যে কোয়ান্টিটিটা বা বল যে ভৌত রাশি, সেই ভৌত রাশি দৈর্ঘ্য এবং সময় এবং ভরের সাথে কিভাবে সম্পর্কযুক্ত, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। অর্থাৎ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলোর সাথে কিভাবে সম্পর্কযুক্ত, সেটা আমরা কিন্তু বুঝতে পারি কি থেকে? ডাইমেনশনাল ফর্মুলা থেকে। এবার ডাইমেনশন ফর্মুলা, এটা হচ্ছে ফোর্সের ডাইমেনশন ফর্মুলা। এবার যদি আমরা এটাকে এভাবে রিপ্রেজেন্ট করি, ফোর্সকে যদি আমরা এফ দিয়ে রিপ্রেজেন্ট করি, ফোর্স সমান আমরা লিখলাম এফ, তারপর এটাকে ব্র্যাকেট দিয়ে এভাবে লিখে ধরো এফ এল টি ইনভার্স 2, এটা হচ্ছে কি বলের ডাইমেনশন। যখন আমরা এভাবে লিখবো, একটা দেখো লেফট হ্যান্ড সাইড রয়েছে, একটা আছে রাইট হ্যান্ড সাইড। তোমরা ম্যাথে পড়ে এসছো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যদি থাকে কোনো কিছুর, তাহলে সেটাকে আমরা কি বলি? ইকুয়েশন বলি, সমীকরণ বলি। সমীকরণের কি থাকে? বাম পক্ষ থাকে, ডান পক্ষ থাকে। তাহলে এটাকেও আমরা কি বলবো? এটা হচ্ছে একটা সমীকরণ, বাট এর নাম কি দেব? ডাইমেনশনাল ইকুয়েশন, মাত্রাগত সমীকরণ, ডাইমেনশনাল ইকুয়েশন অর্থাৎ সমীকরণ, ডাইমেনশনাল ইকুয়েশন অর্থাৎ সমীকরণ। যখন এভাবে আমরা রিপ্রেজেন্ট করব, তখন সেটাকে আমরা কি বলবো? ডাইমেনশনাল ইকুয়েশন অর্থাৎ মাত্রীয় সমীকরণ বলা হয়। তাহলে তোমাদের কি কাজ হবে? তোমাদের কাজ হবে ডাইমেনশনের যে লিস্ট আমি দেবো তোমাদের, বা বই থেকেও পড়তে পারো, আমি বই থেকে লিস্টগুলো নিয়েছি, তাহলে সেই লিস্টটাকে তোমাদের মুখস্থ করতে হবে। সেখানে সব রকম মাত্রা পাবে, বলের মাত্রা পাবে, বেগের মাত্রা পাবে, ত্বরণের মাত্রা পাবে, কার্যের মাত্রা পাবে, সেই মাত্রাগুলো তোমাদের মুখস্থ করে নিতে হবে। নেক্সট একটা দেখো ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে ডাইমেনশনলেস কোয়ান্টিটি অর্থাৎ মাত্রাহীন রাশি। মাত্রাহীন রাশি, আচ্ছা মাত্রাহীন রাশি পড়ার আগে তোমার আরো একটা জিনিস আমি তোমাদের পড়াই, সেটা হচ্ছে কোনো একটা জিনিসের মাত্রা আমরা কিভাবে লিখব, মাত্রা লেখার নিয়মটা শেখাই, তাহলে তোমরা নিজে থেকে মাত্রা বের করতে পারবে। সাপোজ ধরো আমরা বলের মাত্রা বের করব, বলের মাত্রা এটা কিভাবে বের করব? একটা বের করা শিখিয়ে দিচ্ছি, তোমরা নিজে থেকে মাত্রা বের করতে পারবে। বলের মাত্রা বের করা শেখাচ্ছি। সাপোজ ধরো বলের মাত্রা আমরা কি বললাম? এম এল টি ইনভার্স 2, কিন্তু এটা কোথা থেকে আসলো? এটা বের করার নিয়ম কি? তাহলে আমরা জানি কি যে বল সমান হয় ভর ইনটু ত্বরণ হয়, এটা আমরা জানি, বল সমান ভর ইনটু ত্বরণ। এখান থেকে কিন্তু আমরা মাত্রাটা বের করতে পারবো না, আরো একটা স্টেপ আমাদের যেতে হবে, সেটা যে বল সমান ভর ইনটু ত্বরণ সমান হচ্ছে কি আবার বেগ বৃদ্ধি বা বেগের পরিবর্তন বাই সময়, এটা আমরা জানি, বেগ বাই সময়। আরো একটা স্টেপ করি, বল সমান ভর ইনটু বেগ সমান আমরা কি জানি? বেগ সমান হচ্ছে সরণ বাই সময়, সরণ বাই সময় ইনটু আগে থেকে তো সময় একটা ছিল, সেটা তো নিচে লিখতে হবে। তাহলে এভাবে লিখলাম। এখান থেকে আমরা কি লিখবো? ভর ইনটু সরণ ইনটু নিচে থাকবে কি সময়ের স্কোয়ার। তাহলে এবার এখান থেকে কিন্তু আমরা ইজিলি করতে পারবো। এই স্টেপগুলো বোঝা যাচ্ছে? শাশ্বত স্টেপটা বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। বেশ, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ভরের, ভরকে যখন আমরা মাত্রা হিসেবে প্রকাশ করব, তাহলে ভরের জন্য আমরা কি ইউজ করি? এম ইউজ করি। হ্যাঁ, মাস। সরণ হচ্ছে কি? সরণটা হচ্ছে টাইমটা দৈর্ঘ্য, টি। ওকে। সরণটা দৈর্ঘ্য, দৈর্ঘ্যের জন্য এল ইউজ করব। আর সময়টা টি, তাহলে নিচে থাকবে কি 1/t²। এটা যখন উপরে যাবে কি হবে? ml t ইনভার্স 2। তাহলে এটা হয়ে গেল মাত্রা। তাহলে প্রত্যেকটা মাত্রা কিন্তু এইভাবেই আসে, তোমরা এবার নিজে থেকে কিন্তু বের করতে পারবে। এবার নিজে থেকে যে কোনো মাত্রা বের করতে পারবে। এভাবে অ্যাকচুয়ালি মাত্রাগুলো এসছে। যদি পরীক্ষায় কোনো কারণে ভুলে যাও, তাহলে এভাবে একটু রাফলি বের করে নেবে, আর পড়তে পড়তে মনে থেকে যায়, বারবার যখন মাত্রাগুলো পড়বে নিজে থেকে মনে থেকে যাবে। এবার আসছি ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ডাইমেনশনলেস কোয়ান্টিটি মানে হচ্ছে যে সমস্ত কোয়ান্টিটির ডাইমেনশন নেই। এবার প্রশ্ন হচ্ছে কোন কোয়ান্টিটি গুলোর ডাইমেনশন নেই, কোন কোয়ান্টিটি গুলোর ডাইমেনশন নেই। তাহলে দেখো ডাইমেনশনলেস কোয়ান্টিটি কথার মানে হচ্ছে যে যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটির কোনো ডাইমেনশন নেই, তাদেরকে ডাইমেনশনলেস কোয়ান্টিটি অর্থাৎ মাত্রাহীন রাশি বলে। এটা তো হলো বাচ্চাদের মতো ডেফিনেশন, যে যাদের ডাইমেনশন নেই তাদেরকে ডাইমেনশনলেস কোয়ান্টিটি বলে। বাট এটা বুঝবো কি করে?
দেখো, যদি কোনো ভৌত রাশি দুটো সমজাতীয় রাশির অনুপাত হয়, তাহলে তার কোনো কোয়ান্টিটি থাকে না, তার কোনো ডাইমেনশন থাকে না। যদি দুটো যদি কোনো ভৌত রাশি দুটো সমজাতীয় রাশির অনুপাত হয়, তাহলে সেক্ষেত্রে তার কোনো মাত্রা কিন্তু থাকে না। কিভাবে, একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। সাপোজ ধরো আমরা বের করছি আহ কোণ, ধরো প্লেন অ্যাঙ্গেল বের করছি, একটু আগে পড়লাম প্লেন অ্যাঙ্গেল। ধরো কোণ বের করছি, প্লেন অ্যাঙ্গেল। তাহলে কিভাবে বের করবো আমরা? প্লেন অ্যাঙ্গেল সমান সূত্র হচ্ছে, বা সিম্পলি কোণ নিয়ে নিচ্ছি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। ধরো আমরা জানি কি অ্যাঙ্গেল সমান, অর্থাৎ কোণ সমান আমরা কি জানি? বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। কিভাবে এটা পেলাম? এই যে সাপোজ ধরো একটা কোণ, এটাকে তো আমরা কোণ বলি। এটা কিভাবে বের করি আমরা? এটা বের করার নিয়ম হচ্ছে, এই যে কোণটা পাচ্ছ, এই কোণটা সমান সূত্র হচ্ছে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। ব্যাসার্ধ বলতে এই দৈর্ঘ্যটা হচ্ছে ব্যাসার্ধ, আর এইটা হচ্ছে বৃত্তচাপ। এটা হচ্ছে বৃত্তচাপ, ঠিক আছে? এই পোর্শনটা হচ্ছে বৃত্তচাপ, এই পোর্শনটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এইভাবে আমরা কোণকে বের করি। তাহলে কোণ সমান হচ্ছে কি? বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। এবার দেখো বৃত্তচাপ, এটাও কিন্তু দৈর্ঘ্য, বৃত্তচাপটাও হচ্ছে দৈর্ঘ্য, ব্যাসার্ধটাও কিন্তু হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দুটো যদি দৈর্ঘ্য হয়, তাহলে এরকম রাশির যদি হয়, তাহলে এদের কিন্তু কোনো ডাইমেনশন তুমি পাবে না। কেন বলো তো? উপরে ধরো দৈর্ঘ্যের ডাইমেনশন বসালে, নিচেও ডাইমেনশন বসালে, তাহলে এটা কেটে গিয়ে কি হয়? 1 হয়ে যাবে। তাহলে এদের কোনো ডাইমেনশন থাকে না, এদের ডাইমেনশন থাকে না। তাহলে এদের ডাইমেনশন যদি না থাকে, তাহলে আমরা কি বলবো? এটা হচ্ছে ডাইমেনশনলেস কোয়ান্টিটি। এক্সাম্পল দিই ডাইমেনশনলেস কোয়ান্টিটি। প্লেন অ্যাঙ্গেল গেল, একটা এক্সাম্পল গেল। সলিড অ্যাঙ্গেল, সেটাও কিন্তু ডাইমেনশনলেস কোয়ান্টিটি। আর এক্সাম্পল কি হবে? তোমার স্পেসিফিক গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি, এগুলো আলাদা আলাদা চ্যাপ্টারে পড়বে কি জিনিস স্পেসিফিক গ্র্যাভিটি কাকে বলে। তারপর তোমার রিলেটিভ ডেনসিটি, রিলেটিভ ডেনসিটি, এগুলোর কিন্তু কোনো ডাইমেনশন নেই। পয়জন রেশিও, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টার তোমরা পড়তে পাবে। পয়জনস রেশিও, পয়জনের অনুপাত, এগুলোর কোনো কিন্তু ডাইমেনশন থাকে না। তাহলে এগুলো হচ্ছে কি? ডাইমেনশনলেস কোয়ান্টিটি। এগুলো হচ্ছে ডাইমেনশনলেস কোয়ান্টিটি। এবার তো কিছু ইম্পর্টেন্ট ইউনিট নিয়ে ডিসকাস করছি, কিছু ইম্পর্টেন্ট ইউনিট নিয়ে ডিসকাস করছি। পরীক্ষায় আসার মতো যে ইউনিটগুলো রয়েছে, সেই ইউনিটগুলো নিয়ে আমি তোমার সামনে ডিসকাস করছি। দৈর্ঘ্যের একক, আমরা কি দেখলাম? দৈর্ঘ্যের একক, একটা সেন্টিমিটার পড়লাম, একটা মিটার পড়লাম। দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, মিটার, এগুলো আমরা পড়ে এসেছি। বাস আমি তোমাদের সামনে ইম্পর্টেন্ট ইউনিটগুলো আলোচনা করছি, যেগুলো পরীক্ষা আসার মতো। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, AU কথার মানে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এটা হচ্ছে ডিস্টেন্স মাপার ইউনিট। এটা দিয়ে আমরা কি মাপি? ডিস্টেন্স মাপি। তাহলে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দিয়ে আমরা কি মাপি, তাহলে প্রশ্নের আনসার হবে যে আমরা ডিস্টেন্স মাপি। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এটা হচ্ছে, এই যে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলছি, এটা কোন ডিস্টেন্সকে বোঝায়? এটা হচ্ছে সূর্য এবং পৃথিবীর মধ্যে, সূর্য এবং পৃথিবী, সূর্য এবং পৃথিবী এর মধ্যে যে গড় দূরত্ব, সেই গড় দূরত্বকে কি বলা হয়? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়। ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান কত হয়? 1.5 ইন্টু 10⁻11 মিটার হয়। ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান 1.5 ইন্টু 10⁻11 মিটার হয়। তাহলে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সবসময় মনে রাখবে, এটা হচ্ছে কি? দূরত্ব মাপার কিন্তু একক। এবং অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে হচ্ছে পৃথিবী এবং সূর্যের মধ্যে যে গড় দূরত্ব। কারণ আমরা কি জানি যে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সবসময় কিন্তু একই রকম থাকে না। অপসূর অনুসূর এগুলো তোমরা পড়েছো জিওগ্রাফিতে। তাহলে সূর্য এবং পৃথিবীর মধ্যে তাহলে কি গড় দূরত্ব মাপি আমরা কিসের মাধ্যমে? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের মাধ্যমে। তারপর হচ্ছে পারসেক, আরেকটা ইউনিট হচ্ছে পারসেক, খুবই ইম্পর্টেন্ট ইউনিট। অলরেডি পরীক্ষায় বহুবার এসছে পারসেক থেকে।
পারসেক থেকে মনে রাখবে এটা হচ্ছে কি মাপার, ডিস্টেন্স বা লেংথ, দৈর্ঘ্য মাপার কিন্তু এটাও একক। পারসেক থেকে মনে রাখবে এটা হচ্ছে লার্জেস্ট ইউনিট অফ লেংথ, সব থেকে বড় একক, লার্জেস্ট ইউনিট অফ লেংথ, অর্থাৎ দৈর্ঘ্যের সব থেকে বড় ইউনিট হচ্ছে পারসেক। ওয়ান পারসেক সমান কত মিটার হয়? 3.08 ইন্টু 10⁻16 মিটার 1 পারসেক সমান। এটা যদি লাইট ইয়ারে প্রকাশ করো অর্থাৎ আলোকবর্ষতে, তাহলে 3.26 লাইট ইয়ার। লাইট ইয়ার কথার মানে হচ্ছে আলোকবর্ষ। আলোকবর্ষ আবার কিন্তু দৈর্ঘ্যের একক। WBCS এসেছিল পরীক্ষায়, দুবার পরীক্ষায় এসেছিল যে আলোকবর্ষ কিসের একক। আলোকবর্ষ হচ্ছে দৈর্ঘ্যের একক। স্যার বলছি পারসেক দিয়ে কি মাপা হয়, কি বললেন স্যার ওটা? পারসেকের মাধ্যমে দৈর্ঘ্য মাপা হয়, ডিস্টেন্স আচ্ছা। বা লেংথ, দৈর্ঘ্য মাপা হয়। দৈর্ঘ্যের সব থেকে বড় একক হচ্ছে পারসেক। দৈর্ঘ্যের যত একক রয়েছে, সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, যত একক রয়েছে সব থেকে বড় হচ্ছে পারসেক। হ্যাঁ স্যার বলছি। আলোকবর্ষ এটাও কিন্তু দৈর্ঘ্য একক, বাট আলোকবর্ষের থেকেও পারসেক আবার কিন্তু বড়, কারণ 1 পারসেক সমান হয় 3.26 লাইট ইয়ার। তার মানে বুঝতে পারছো আলোকবর্ষ থেকেও কিন্তু বড় হচ্ছে পারসেক। দেখো লাইট ইয়ার, লাইট ইয়ার কথাটাতে বুঝতেই পারছো আলোকবর্ষ। আলো 1 বছরে যতটা দূরত্ব অতিক্রম করে, শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে কি 1 লাইট ইয়ার বলা হয়। শূন্য মাধ্যমে আলো 1 বছরে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা কি বলি 1 লাইট ইয়ার বলি। তার মানে লাইট ইয়ার হচ্ছে কি, এটাও কিন্তু লেংথ বা ডিস্টেন্স মাপার ইউনিট। ডিস্টেন্স বা লেংথ বলবো আমরা, দৈর্ঘ্য মাপার একক। লাইট ইয়ারের মাধ্যমে কিন্তু দৈর্ঘ্য আমরা মাপি। এটার মাধ্যমে কি, এটা কি বলা হচ্ছে যে এটা কতটা ডিস্টেন্স। লাইট ইয়ার বলতে কতটা ডিস্টেন্স বোঝায়, যে আলো 1 বছরে, 1 ইয়ারে, আলো 1 বছরে শূন্য মাধ্যমে যতটা ডিস্টেন্স কভার করে সেটাকেই বলা হয় 1 আলোকবর্ষ। 1 আলোকবর্ষ সমান মনে রাখবে 1 লাইট ইয়ার। 1 লাইট ইয়ার অর্থাৎ 1 আলোকবর্ষ সমান 9.46 ইন্টু 10⁻15 মিটার। এটা হচ্ছে 1 আলোকবর্ষ সমান। এগুলো মুখস্থ রাখতে হবে, কিন্তু এগুলো কনভার্সন রেলওয়েতে বেশি আসে। 1 আলোকবর্ষ সমান কত, 1 অ্যাটমসফিয়ার প্রেসার সমান কত, 1 HP সমান কত ওয়াট, 1 কিলোওয়াট সমান কত ওয়াট। এই কোশ্চেনগুলো রেলওয়েতে বেশি জিজ্ঞেস করা হয়, তাই এগুলো মনে রাখতে হবে। তাহলে দৈর্ঘ্যের আর একক আছে, হ্যাঁ অনেক একক রয়েছে, যেমন আংস্ট্রম রয়েছে, দৈর্ঘ্যের একক আংস্ট্রম রয়েছে, ফার্মি আছে, ন্যানোমিটার আছে, মাইক্রন আছে, এগুলোও কিন্তু দৈর্ঘ্যের একক। এগুলো থেকে পরীক্ষায় কি কোশ্চেন আসে আমি তোমাকে বলে দিই তোমাদের যে কিভাবে কোশ্চেন আসে এখান থেকে। ধরো সাপোজ আমি বললাম যে মাইক্রন, এটা হচ্ছে দৈর্ঘ্যের একক। তাহলে জিজ্ঞেস করবে তোমাকে, পরীক্ষায় কোশ্চেন আছে যে মাইক্রোস্কোপিক যেগুলো অবজেক্ট রয়েছে, অর্থাৎ আণুবীক্ষণিক যে সমস্ত বস্তুগুলো রয়েছে, সে আণুবীক্ষণিক বস্তুগুলো মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়, তখন অ্যান্সার হবে কিন্তু মাইক্রন। সাপোজ ধরো তুমি ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য মাপছো, তাহলে ব্যাকটেরিয়া তো একটা আণুবীক্ষণিক বস্তু, তাহলে তার ক্ষেত্রে আমরা কি করবো, মাইক্রন কথাটা ইউজ করব। ওয়ান মাইক্রন সমান 10⁻6 মিটার। 1 মাইক্রন সমান, এই সম্পর্কগুলো তোমাদের মনে রাখতে হবে। 1 মাইক্রন সমান 10⁻6 মিটার। তারপরে একটা ইউনিট বলি, সেটা হচ্ছে ন্যানোমিটার। ন্যানো কথাটা থেকে বুঝতে পারছো খুব ছোট। ন্যানোমিটার দিয়ে আমরা কি মাপি, আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, মাপা হয়। আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপা হয় ন্যানোমিটারের মাধ্যমে। এগুলো সব হচ্ছে দৈর্ঘ্যের একক। 1 ন্যানোমিটার সমান মনে রাখবে, 1 ন্যানোমিটার সমান 10⁻10 মিটার। স্টার দিয়ে রাখো, এগুলো পরীক্ষায় কোশ্চেন আসে। 1 ন্যানোমিটার সমান 10⁻10 মিটার। পরমাণুর ব্যাস মাপতে কি ইউজ করা হয়, এক্স ইউনিট। পরমাণুর ব্যাস মাপতে, পরমাণুর ব্যাস মাপার জন্য। তারপর তোমার ফার্মি একক আছে।
ফার্মি, এগুলো সব হচ্ছে দৈর্ঘ্যের একক। 1 ফার্মি সমান মনে রাখবে 1 ফার্মি সমান হচ্ছে 10⁻⁻15 মিটার। এগুলো সব হচ্ছে দৈর্ঘ্যের একক। আর একটা হচ্ছে আংস্ট্রোম, রেলওয়েতে আসা কোশ্চিন। আংস্ট্রোম একক, আংস্ট্রোম 1 আংস্ট্রোম সমান 10⁻⁻10 মিটার হয়। এটা ভুল লিখেছি, 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার হবে। এটা 10⁻⁹ মিটার। আংস্ট্রোম সমান হবে 10⁻10 মিটার। এটা কারেকশন করে নাও, ঠিক করে লিখে নাও। এগুলো সবগুলো কিন্তু পরীক্ষায় আসে কোশ্চেনে, তোমাদের এগুলো মুখস্থ রাখতে হবে। স্যার বলছি যে এই যে আংস্ট্রম যেটা আছে এটা দিয়ে স্যার অ্যাটমের সাইজ মাপে না অ্যাটমের রেডিয়াস মাপে স্যার, একটু বলে দেবেন? আংস্ট্রম দিয়ে তোমার আংস্ট্রম দিয়ে কি মাপা হয় ভালো করে খেয়াল করো, আমি বলছি দেখো। ধরো সাপোজ এটা হচ্ছে একটা সাবস্টেন্স, কোনো একটা পদার্থ। তাহলে এই পদার্থের মধ্যে অনেক পরমাণু রয়েছে, অনেক পরমাণু রয়েছে একটা পদার্থের মধ্যে। তাহলে সেই পরমাণুর মধ্যে যে ব্যবধান থাকে, একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুর মাঝে যে ব্যবধান, সেটা আংস্ট্রম এককে কিন্তু আমরা ব্যবহার করা হবে। আবার ফার্মি দিয়ে তাহলে কি ব্যবহার করে? ফার্মি দিয়ে হচ্ছে কোনো একটা পরমাণুর ব্যাস মাপার জন্য। ধরো সাপোজ এটা হচ্ছে একটা পরমাণু, তাহলে এই পরমাণুর একটা ব্যাস আছে, তো এই ব্যাসটা মাপার জন্য ব্যবহার করা হয়। দুটোর মধ্যে খেয়াল রাখবে, আংস্ট্রম হচ্ছে যে একটা পদার্থের মধ্যে যে বিভিন্ন পরমাণুগুলো রয়েছে, সেই পরমাণুগুলো মাঝের যে ব্যবধানটা, সেই মাঝের ব্যবধানটা মাপায় আংস্ট্রমে। বাট ফার্মি হচ্ছে একটা পরমাণু তুমি ওখান থেকে তুলে নিলে সেই পরমাণুর যে ব্যাস রয়েছে, সেই পরমাণুর ব্যাস মাপা হয় ফার্মি এককে। না বুঝতে পারলে বলো, আমি আবার বোঝাচ্ছি। স্যার বুঝতে পারিনি স্যার, একটু কনফিউশন আছে, এই দুটো জিনিস নিয়ে একটু আরেকবার বলবেন? তাহলে দেখো, আমি আরেকবার বোঝাচ্ছি, ভালো করে খেয়াল করো। 3টে একক বোঝাচ্ছি। একটা হচ্ছে ফার্মি, একটা হচ্ছে আংস্ট্রম। এই দুটোর মধ্যে গন্ডগোল হচ্ছে তো, ফার্মি আংস্ট্রমের মধ্যে। হ্যাঁ স্যার। ফার্মি এককে আমরা কি মাপি আর আংস্ট্রম এককে আমরা কি মাপি? আংস্ট্রম এককে ধরো সাপোজ এটা হচ্ছে একটা পদার্থ, যে কোনো একটা পদার্থ। তাহলে এই পদার্থের মধ্যে অনেক পরমাণু রয়েছে। তাহলে এই পরমাণুর মাঝে যে ডিস্টেন্সটা রয়েছে, এই ডিস্টেন্সটা কিভাবে মাপবো? এই পরমাণুর মাঝের ডিস্টেন্সটা আমরা মাপছি কি, এই পরমাণুর মাঝে যে ডিস্টেন্সটা রয়েছে এটা মাপছি আমরা কিন্তু আংস্ট্রম ইউনিটে। এটা আমরা আংস্ট্রম ইউনিটে মাপি। বাট এই পরমাণুটাকে তুমি একটা যে কোনো পরমাণুকে বাইরে নিয়ে আসো, এই পদার্থের মধ্যে থাকা অনেকগুলো পরমাণুর মধ্যে যে কোনো একটা পরমাণুকে বাইরে নিয়ে আসো। বাইরে নিয়ে এসে আমি বড় করে ছবিটা আঁকাচ্ছি। ধরো সাপোজ এই হচ্ছে একটা পরমাণু, এখানে অনেকগুলো পরমাণু রয়েছে, এখানে অনেকগুলো পরমাণু রয়েছে। তার মধ্যে একটা পরমাণুকে আমরা বাইরে নিয়ে আসলাম। এই পরমাণুটার নিউক্লিয়াস আছে, এর ভেতরে কি আছে? একটা নিউক্লিয়াস রয়েছে। এই নিউক্লিয়াসের একটা ব্যাস আছে, এই ব্যাসটা পরিমাপ করা হয় ফার্মি এককে। ক্লিয়ার হয়েছে কিনা বলো? ব্যাসটা মাপা হয় ফার্মি এককে। হ্যাঁ স্যার, কিন্তু নিউক্লিয়াসের স্যার ব্যাস। আপনি লিখিয়েছিলেন যে নিউক্লিয়াসের রেডিয়াস পরিমাপ করা হয় ওই ফার্মি দিয়ে। হ্যাঁ, ব্যাস বা ব্যাসার্ধ। আচ্ছা স্যার, ঠিক আছে। ব্যাসার্ধ তো ব্যাসেরই অর্ধেক। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি স্যার আমি। হুম। এবার কিছু বড় ইউনিট নিয়ে ডিসকাস করছি। দৈর্ঘ্যের কিছু বড় ইউনিট, যেমন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বললাম, আলোকবর্ষ বললাম, পারসেক বললাম। এগুলো অলরেডি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কখন ব্যবহার করব? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ধরো সাপোজ আমরা দুটো নক্ষত্রের মাঝে ডিস্টেন্স বের করছি, দুটো নক্ষত্রের মাঝে। তাহলে আমরা কি করব? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ব্যবহার করব, কারণ এগুলো হচ্ছে বড় একক। আলোকবর্ষ, এগুলো কিন্তু নক্ষত্রের পারস্পরিক দূরত্ব ব্যবহার করার জন্য ইউজ করি, কারণ এগুলো অনেক বড় বড় ইউনিট। পারসেকটা অ্যাস্ট্রোফিজিক্সে বেশি ইউজ করা হয়। এগুলো অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স বা বড় বড় দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে কিন্তু এগুলো ইউজ করা হয়। নোটসে পেয়ে যাবে, অনেক ইউনিট রয়েছে, সবগুলো ডিসকাস করলাম না, যার যেগুলো পরীক্ষা আছে ওগুলো তোমাদের ডিসকাস করে দিলাম। ভরের কিছু ইম্পর্টেন্ট ইউনিট আছে, ভরের কিছু ইম্পর্টেন্ট ইউনিট রয়েছে। এমনিতে ইউনিট অনেক রয়েছে, কিলোগ্রাম পড়েছো, গ্রাম পড়েছো, পাউন্ড পড়েছো। কিছু ইম্পর্টেন্ট ইউনিট আমি আলোচনা করছি। প্রথমে আলোচনা করছি AMU, এর ফুল ফর্মটা লিখলাম অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট হচ্ছে এর ফুল ফর্ম AMU,
মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। এর আরেকটা নাম আছে, একে ডাল্টনও বলা হয়। নাম থেকে বুঝতে পারছো ডাল্টন মানে কি নিয়ে আলোচনা করা হচ্ছে এখানে, তাহলে অ্যাটমিক মাস মানে পরমাণুর ভর। তাহলে এই অ্যাটমিক মাস ইউনিট দিয়ে এটার ব্যবহার কি? অণুপরমাণুর ভর মাপতে ব্যবহার করা হয়। অণুপরমাণুর ভর মাপতে কিন্তু ব্যবহার করা হয় অ্যাটমিক মাস। অণুপরমাণুর ভর মাপতে কি ব্যবহার করা হয়? অ্যাটমিক মাস। 1 অ্যাটমিক মাস অর্থাৎ 1 AMU সমান 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি হয়। তারপর হচ্ছে চন্দ্রশেখর লিমিট। চন্দ্রশেখর লিমিট এটাও ভরের একক, খুব বড় একক একটা। চন্দ্রশেখর লিমিট এটাও কিসের একক? ভরের একক। গুলিয়ে ফেললে হবে না, কিন্তু নাম থেকে বোঝা যাচ্ছে না, বাট মনে রাখবে এটা হচ্ছে ভরের একক। ওয়ান চন্দ্রশেখর লিমিট সমান কতটা হয়? 1.4 ইন্টু মাস অফ সান, অর্থাৎ সূর্যের ভরকে 1.4 দিয়ে গুণ করলে যে ভরটা হয় সেটা হচ্ছে চন্দ্রশেখর লিমিট। এই ভ্যালুটা খুব সম্ভবত 2.8 ইন্টু 10⁻30 কেজি হবে। নোটস দেখে নেবে, নোটসে আছে 2.8 ইন্টু 10⁻30 কেজি। পাউন্ড পড়েছো, পাউন্ড হচ্ছে কি ভরের একক। 1 পাউন্ড সমান 0.4537 কেজি হবে। এই ভরগুলো এবং এই যে কনভার্সনগুলো আমি করছি, এই কনভার্সনগুলো অবশ্যই নোট থেকে কিন্তু মিলিয়ে নেবে, কারণ এটা লেখার সময় ভুল হতেই পারে। তোমরা এটা অবশ্যই কিন্তু নোট থেকে মিলিয়ে নেবে। স্লাগ এটাও কিন্তু ভরের একক। স্লাগ 1 স্লাগ সমান 14.59 কেজি হয়। কুইন্টাল এগুলো সব হচ্ছে ভরের একক। 1 কুইন্টাল সমান 100 কেজি হয়, এগুলো আমরা জানি। মেট্রিক টন, মেট্রিক টন এগুলো সব হচ্ছে ভরের একক। 10⁻³ কেজি, এগুলো হচ্ছে সব ভরের একক। সোলার মাস আছে, সোলার মাস অর্থাৎ যেরকম আমরা সৌর ভর বলি, সোলার মাস এটাও কিন্তু ভরের একক। সোলার মাস এটাও কিন্তু ভরের একক। 1 সোলার মাস সমান হয়, 1 সোলার মাস সমান কত হয়? 1.99 ইন্টু 10⁻30 কেজি। একটু ওয়েট করো। একটু ওয়েট করো। তাহলে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ইউনিট অফ মাস, অর্থাৎ ভরের এগুলো ইম্পর্টেন্ট ইউনিট। সময়ের কিছু ইম্পর্টেন্ট ইউনিট বলি। সময়কে তো সেকেন্ডে মাপা হয় জানো। 1 সোলার ডে, 1 সোলার ডে সৌরদিন, এক সৌরদিন আমরা বলি না, 1 সোলার ডে সমান 86,400 সেকেন্ড। 1 সোলার ডে সমান। লুনার মান্থ, 1 লুনার মান্থ চন্দ্র মাস বলা হয়। 27.3 ইন্টু সোলার ডে, সোলার ডে। 1 lunar month সমান হচ্ছে 27.3 ইন্টু সোলার ডে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ইউনিট অফ টাইম।
এবার পরীক্ষার জন্য কি করবে তোমাদের আমি প্রথমে বলে দিয়েছি, ইউনিটগুলো মুখস্থ করবে, কোনটা স্কেলার কোয়ান্টিটি কোনটা ভেক্টর কোয়ান্টিটি মুখস্থ করতে হবে, কিছু ডিভাইস তোমাদের বা ইনস্ট্রুমেন্ট যেগুলো বললাম মুখস্থ করতে হবে, কিছু কনভার্সন মনে রাখতে হবে। কনভার্সন বলতে যেটা বললাম যে 1 ওয়াট সমান 1 এইচপি বা 1 হর্স পাওয়ার সমান কত হয়, এগুলো তোমাদের মনে রাখতে। পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসছে সেটাও তোমাদের বললাম, যে ইলেকট্রিক চার্জ, এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ, এসআই ইউনিট অফ রেজিস্ট্যান্স, ইউনিট অফ মোমেন্টাম, এগুলো আসে। আরেকটা কোশ্চেন আছে যেটা হচ্ছে কোন কোয়ান্টিটি গুলোর একক হচ্ছে সেম। সেম যেমন যেমন তোমাদের বলি, ধরো সাপোজ স্পিড এবং ভেলোসিটি এর দুটোরই কিন্তু ইউনিট একই। স্পিড ভেলোসিটি এর দুটোরই কিন্তু ইউনিট একই। ওয়ার্ক অর্থাৎ কার্য, এনার্জি, এদের সবার কিন্তু একক একই, অর্থাৎ কার্যের একক জুল, এনার্জির এককও জুল। কেন এদের একক একই? কারণ কার্য শক্তি কিন্তু একই রকম। কার্য শক্তিতে রূপান্তরিত হতে পারে, আবার শক্তি কার্যে রূপান্তরিত হতে পারে। শক্তি থেকেই কার্য পাওয়া যায়। আবার ধরো ডিস্ট্যান্স, ডিস্ট্যান্স এবং ডিসপ্লেসমেন্ট দুটোরই একক কিন্তু একই। কারণ কি, ডিস্ট্যান্স মানে হচ্ছে দৈর্ঘ্য, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে দৈর্ঘ্য। ডিস্ট্যান্স মানে দৈর্ঘ্য, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে দৈর্ঘ্য। তার জন্য এদের একক কিন্তু একই। তাহলে এইভাবে মাঝে মধ্যে কিন্তু কোশ্চেন দেয় যে কার একক একই রকম, একই রকম একক কিন্তু মাঝে মধ্যে চলে আসে। বা এরকম কোশ্চেন আসতে পারে, কতগুলো ইউনিট দিয়ে দিবে, দিয়ে তোমায় জিজ্ঞেস করবে নিচের কোনটা এককের সাথে মিল নেই। তাহলে এই ধরনের কোশ্চেন আসে। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, রোধ মাপা হয়, রেজিস্ট্যান্স মাপার একক ওহম, এগুলো প্রায় কিন্তু পরীক্ষায় কোশ্চেনে আসে। আরেকটা ইউনিট মনে রাখবে, মনে আসলো তাই বলে দিচ্ছি, সেটা হচ্ছে মোমেন্টাম এবং ইম্পালস। ইম্পালস, মোমেন্টাম এবং ইম্পালস। ইম্পালস আমি নিউটন লজ অফ মোশন চ্যাপ্টারে পড়িয়েছি, সেখানে দেখতে পারো। মোমেন্টাম নিয়েও ডিসকাস করা হয়েছে। তাহলে এই দুটোর ইউনিট কিন্তু সেম, এদের ইউনিট কিন্তু সেম, একই রকম ইউনিট এদের হয়, মোমেন্টাম এবং ইম্পালস, এদের ইউনিটও কিন্তু সেম হয়। তাহলে এগুলো এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। ইনস্ট্রুমেন্ট মুখস্থ রাখবে, কোন ইনস্ট্রুমেন্ট কি কাজে ব্যবহার করা হয় সেগুলো মনে রাখতে হবে। যেমন তোমার থার্মোমিটার টেম্পারেচার মেজারমেন্টের কাজে ইউজ করা হয়। তারপর তোমার দুধের যে স্পেসিফিক গ্র্যাভিটি বা দুধের যে পিউরিটি সেটা মাপা হয় ল্যাক্টোমিটার। বায়ুর চাপ মাপা হয় কি, ব্যারোমিটার দিয়ে। সমুদ্রের গভীরতা কি দিয়ে মাপা হয়, ফ্যাদোমিটার দিয়ে। তাহলে এগুলো কিন্তু করতে হবে। কারেন্ট মাপা হয় কি, অ্যামমিটার দিয়ে। ভোল্ট মিটার দিয়ে কি মাপা হয়, বিভব প্রভেদ মাপা হয়। মাল্টিমিটার কি কাজে ইউজ করা হয়, মাল্টিমিটার কোনটাকে বলে বলতো, যেটা তোমার ভোল্ট মিটারেরও কাজ করবে, কারেন্ট মিটারেরও কাজ করবে, ওহম মিটারের কাজ করবে, সব রকম কাজ করবে, সেটাকে মাল্টিমিটার বলে। একটা হয় অ্যামমিটার, একটা বলে ভোল্ট মিটার, একটা গ্যালভানোমিটার বলা হয়, আবার একটা হচ্ছে মাল্টিমিটার। গ্যালভানোমিটার দিয়ে কি ইউজ করা হয়, কোন একটা সার্কিটের মধ্যে কতটা কারেন্ট রয়েছে সেটা গ্যালভানোমিটার দিয়ে মাপা হয়। তাহলে এরকম অনেক কোশ্চেন কিন্তু রয়েছে। পোটেনশিওমিটার, এগুলো কি, পোটেনশিওমিটার দিয়ে ইলেকট্রোমোটিভ ফোর্স ইউজ করা হয়, তড়িৎচালক বল মাপা হয়। লিকুইডের ডেনসিটি, কোন একটা তরলের ঘনত্ব মাপার জন্য কি ব্যবহার করা হয়, তরলের ঘনত্ব বলতে পারবে, তরলের ঘনত্ব কি দিয়ে মাপা হয়, কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপা হয়? হাইড্রোমিটার, হাইড্রোমিটার তরলের ঘনত্ব, হাইড্রো কথাটা মানে বুঝতে পারছো, হাইড্রো কথাটা লিকুইডের জন্য এসছে, তাহলে তরলের ঘনত্ব মাপা হয় হাইড্রোমিটারের মাধ্যমে। বায়ুর আর্দ্রতা মাপা হয় কি দিয়ে, হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার, এটা দিয়ে কি হয়? বায়ুর আর্দ্রতা মাপা হয়। বায়ুতে কতটা জলীয় বাষ্প রয়েছে সেই জলীয় বাষ্প মাপার জন্য কিন্তু হাইগ্রোমিটার ইউজ করা হয়। তারপর স্পিড মাপার জন্য ওডোমিটার, ডিস্টেন্স মাপার জন্য বাইকে যে ওডোমিটার লাগানো থাকে ডিস্টেন্স মাপার জন্য, যে ডিভাইস জিজ্ঞেস করে ডিস্টেন্স মাপার জন্য, দেখবে মোশন চ্যাপ্টার নোট দেওয়া হয়েছে, ওই নোটে দেখবে ডিস্টেন্সের যে পোর্শনটা রয়েছে, ডিস্টেন্সের পোর্শনে কিন্তু লেখা আছে, দেখবে যে ডিস্টেন্স মাপার জন্য ওডোমিটার ডিভাইস ইউজ করা হয় বাইকে বা বিভিন্ন গাড়িতে। তাহলে ডিস্টেন্স মাপার জন্য যে ডিভাইসটা ইউজ করা হয় তার নাম হচ্ছে ওডোমিটার।
ওডোমিটার ডিভাইস ইউজ করা হয় ডিস্টেন্স মাপার জন্য। স্পিড মাপার জন্য কি ব্যবহার করা হয়? স্পিড মাপার জন্য স্পিডোমিটার ব্যবহার করা হয়। তাহলে এই ডিভাইসগুলো কিন্তু মনে রাখতে হবে। আরেকটা তোমাদের বলে রাখি, পরীক্ষায় তো কোশ্চেন আসে, আমরা অনেক সময় করতে পারি না। পরীক্ষায় একটা কোশ্চেন আছে, সোনার, এটা মানে কি অ্যাকচুয়ালি? এটার ফুল ফর্ম যদি আমরা বলি, এটার ফুল ফর্ম হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। এটা ফুল ফর্ম। এটার মাধ্যমে কি করা হয়? এটা অ্যাকচুয়ালি একটা ডিভাইস। এর মাধ্যমে কি করা হয়? ধরো সাপোজ এটা হচ্ছে সমুদ্র, সমুদ্রের নিচে জল আছে। এই জলের মধ্যে কি করা হয়? এই ডিভাইসটাকে নামিয়ে দেওয়া হয়, এই সোনার ডিভাইসটাকে নামিয়ে দেওয়া হয়। এরপর কি করা হয়? এই ডিভাইস থেকে একটা আওয়াজ বেরোয়, সাউন্ড বেরোয়। সেই সাউন্ডটা বেরোয় এবং সমুদ্রের মধ্যে যদি কোনো বস্তু থাকে, সেই বস্তুতে গিয়ে কি করে? আওয়াজটা ধাক্কা খায়। বস্তুর যখন আওয়াজটা ধাক্কা খায়, সেই আওয়াজটা আবার কি হয়? রিটার্ন করে এই ডিভাইসে এসে পৌঁছায় এবং একটা ইকো আওয়াজ হয়। ওই আওয়াজের ইন্টেনসিটি থেকে বোঝা যায় যে কোনো একটা বস্তু কতটা বড় এবং কত দূরে আছে। তাহলে সমুদ্রের নিচে কোনো জিনিসের অস্তিত্ব নির্ণয় করার জন্য কিন্তু এই ডিভাইসটা ইউজ করা হয়। এই ডিভাইসটা কিন্তু ইউজ করা হয়। এখানে একটা প্রিন্সিপাল ইউজ করা হয় বেসিক্যালি, যেটাকে বলে ইকোলোকেশন। ইকোলোকেশন করা হয় মানে কোনো একটা জাহাজ থেকে হোক বা কিছু থেকে হোক, সমুদ্রের নিচে কি করা হয়? এই ডিভাইসটাকে ফেলে দেওয়া হয় এবং ডিভাইস থেকে একটা আওয়াজ তৈরি করা হয়। ওই আওয়াজটা যখনই কোনো একটা বস্তুর উপর গিয়ে পড়ে, ওখান থেকে রিটার্ন করে আবার ডিভাইসে এসে পৌঁছায়। যখনই পৌঁছায় একটা ইকো আওয়াজ হয়, যেটাকে ইকোলোকেশন বলি আমরা। এর মাধ্যমে কোনো একটা জিনিসের কি করা হয়? অস্তিত্ব বের করা হয়, যে কতটা নিচে আছে এবং কত বড় আকারের বস্তু সমুদ্রের নিচে আছে, এটা বের করা হয়। ইকোলোকেশন বলে এটাকে, ইকোলোকেশন। কথাটা থেকে বুঝতে পারছো? ইকো তৈরি করে সমুদ্রের নিচে কোনো একটা জিনিসের অস্তিত্ব নির্ণয় করাই হচ্ছে ইকোলোকেশন। ইকোর মাধ্যমে কোনো একটা জিনিসের লোকেশন নির্ণয় করা হচ্ছে, তাকেই বলা হচ্ছে ইকোলোকেশন। এটার মাধ্যমে কিন্তু কি করা হয়? কতটা সমুদ্রের ডেপথ, এটা কিন্তু বের করা হয়। ডেপথ অফ ওয়াটার, ডেপথ অফ ওয়াটার, সমুদ্রের গভীরতা। তাহলে আমি একটা ডিভাইসের লিস্ট দিয়ে দেবো, সেই লিস্ট থেকে তোমরা ডিভাইসগুলো কিন্তু মুখস্থ করে নেবে। ঠিক আছে, আজকে ক্লাস এখান থেকেই। কোথাও বুঝতে অসুবিধা হয়েছে বলো তো, আমি বুঝিয়ে না দিচ্ছি। স্যার, না স্যার, বলছি স্যার ক্লিয়ার একটু হয়ে গেছে লিস্ট চ্যাপ্টার? আর হ্যাঁ স্যার, বলছি স্যার ইউনিটের লিস্ট আর ওই ডায়মন্ড মেজারমেন্টের ওই একটু লিস্টটা একটু দিয়ে দেবেন। হ্যাঁ, আমি তোমায় দেখাই কিভাবে নোটগুলো তৈরি হয়ে আছে, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, এখানে দেখানো সম্ভব নয়। ঠিক আছে, বেশ, আমি ওটা পাঠিয়ে দেবো। ঠিক আছে স্যার। আমার নিজের আমার নিজের ওই নোটগুলো তো আপডেট হচ্ছে বলতে কি বলতো, আমি যখন প্রথমে নোটগুলো তৈরি করেছিলাম, তো ধরো সাপোজ 10⁻² আছে, তো 10⁻², তখন লেখার সময় আমার খুব প্রবলেম হতো। তো 10 এর পাশে 2 আছে, তো ওগুলো বুঝতে পারবে না। ওই জন্য এই চ্যাপ্টার নোট আমার তৈরি করা ছিল না, মোশন থেকে তৈরি করা ছিল, বাট এই চ্যাপ্টার নোট তৈরি করা ছিল না। কারণ সাপোজ ধরো তোমার এগুলো ডাইমেনশন গুলো লেখা আছে, তো ডাইমেনশন গুলোর পাশে ধরো ml T⁻²² আছে ধরো সাপোজ, তো -2টা তো উপরে হবে পাওয়ার হিসাবে, কিন্তু আমার লেটারের পাশে লেখা আছে। কারণ তখন আমার এই সমস্যাগুলো হতো, আমার অতটা টাইপিং এর ছিল না। তো ওগুলোকে এখন ঠিক করছি, কারেকশন করে আমি তোমাকে নোটটা দিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত আমি একটা কাজ করতে পারি, বই থেকে আমি তোমাকে দিয়ে দিতে পারি। বইতেও আছে, খুব সুন্দর করে গুছিয়ে লেখা আছে, বই থেকে হ্যাঁ আমি স্যার, দিয়ে দিতে তাহলে পারি। ওটাই তারপর দিয়ে ওটা, দেবেন। হ্যাঁ, হ্যাঁ, ওটা আমি বই থেকেও দিয়ে দিচ্ছি, বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। হুম। আর রেলওয়ের যদি প্র্যাকটিস বুক থাকে, পিওয়াইকিউ বই আছে রেলওয়ের? হ্যাঁ স্যার, গ্রুপ ডিটা আছে, খালি আগের বছরের গ্রুপ ডির বইটা আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে রেলওয়ের বই থেকে আমি দেখে একটা পিডিএফ তৈরি করে নয় পাঠিয়ে দেবো। ঠিক আছে, বেশ।
ঠিক আছে লিস্টগুলো স্যার, আমি দিয়ে থ্যাংক ইউ দিচ্ছি স্যার। বই থেকে এ করে। এরপর নেক্সট আমরা যেটা রেকর্ড করা হয়নি ক্লাস, সেটা হচ্ছে মোশন চ্যাপ্টার। ওই চ্যাপ্টারটাও রেকর্ড করবো এভাবে করে নিয়ে আবার অ্যাপে তখন আপলোড করে দেবো। ঠিক আছে, বেশ, গুড নাইট। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার।